আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের আমাদের বেসিক টু প্রো কোর্স এসএসসি 26-27 এর কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর লেকচার 2 করব। ঠিক আছে? সো আমাদের আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর লেকচার 2 আমরা গত ক্লাসে হচ্ছে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, তোমরা দেখছো। সো আজকে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করব। ঠিক আছে? তো আমরা শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের ক্লাস। সো দেখো, ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস ফার্স্টে 2n স্কয়ার নিয়ম দেওয়া আছে। তো আমি জাস্ট একটু আলোচনা করি। দেখো, আমরা বুরের যে পরমাণু মডেল থেকে দেখছিলাম যে ইলেকট্রন শক্তি স্তরে থাকে। এক্ষেত্রে প্রধান শক্তি স্তর কোনগুলা বলা হয়েছে? দেখো, আমরা দেখছিলাম যে বুর বলছিল প্রধান শক্তি স্তর KLMN। ঠিক আছে? এই যে KLMN প্রধান শক্তি স্তর, এইগুলোর কথা বলা হয়েছিল, যে এখানে কে এর জন্য n এর মান 1, ঠিক আছে, L এর জন্য n এর মান 2, M এর জন্য n এর মান 3 এবং n এর জন্য n এর মান 4। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। সো প্রধান শক্তি স্তর এক্ষেত্রে আমাদের দেখো, প্রধান শক্তি স্তরগুলোতে কোনটাতে কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন দান ক্ষমতা আছে ওইগুলো তোমাকে জানতে হবে। সো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতার যে ব্যাপারটা আছে ওইটা নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করি। এই যে মনে করো আমাদের 4টা প্রধান শক্তি স্তর আমরা এখানে লিখলাম, তাইলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা হচ্ছে নির্ভর করে এই 2n স্কয়ার সূত্র এটার উপর। সো প্রধান শক্তি স্তরে লাইক আমাদের প্রথম প্রধান শক্তি স্তরে, দেখো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা কত? প্রথম প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? আচ্ছা, ওইটা বের করার সূত্র হচ্ছে, দেখো ইলেকট্রন দান ক্ষমতা বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার, মানে এই 2n স্কয়ার সূত্র অনুসারে যতটা ইলেকট্রন আসবে ওইখানে ওইটাই হবে আমাদের ওই শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা। এর বেশি ইলেকট্রন ওই শক্তি স্তরে দিতে পারবা না। ঠিক আছে? তো এই যে 2n স্কয়ার, এখানে n এর মান কি ভাই? n এর মান এই যে প্রথম প্রধান শক্তি স্তর বলছি না, দ্যাট মিন্স n এর মান 1। সো n এর মান 1 বসে এইটা একটু আমরা হিসাব করি। সো দেখো, এটা যদি n এর মান 1 বসাই দিলে 2 * n এর মান 1 স্কয়ার, যেগুলো কি আসতেছে 2 আসতেছে। দ্যাট মিন্স এটা দেখে হচ্ছে আমরা বুঝলাম যে প্রথম প্রধান শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা 2টা। সেম ভাবে আমরা এইভাবে বের করতে পারবো যে আমাদের দ্বিতীয় যে শক্তি স্তর আছে, দ্বিতীয় প্রধান শক্তি স্তর ইলেকট্রন দান ক্ষমতা কত? সেম সূত্র 2n স্কয়ার, 2 * দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিন্স n এর মান 2, তাহলে এখান থেকে 2 স্কয়ার মানে 4, 2 * 4 = 8 আসলো। দ্যাট মিন্স দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন দান ক্ষমতা হচ্ছে 8। এরপরে তৃতীয় শক্তি স্তর, দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা কি? 2n স্কয়ার, দ্যাট মিন্স 2 * 2 স্কয়ার সমান 2 * 2 স্কয়ার, আচ্ছা 2 না, তৃতীয় শক্তি স্তর, দ্যাট মিন্স n এর মান 3, তৃতীয় শক্তি স্তর মানে কি n এর মান 3, তাহলে 2 * 3 স্কয়ার, 3 স্কয়ার 9, 9 × 2 = 18, 9 × 2 কত ভাই? 18। এটা কি পেলাম? আমাদের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা। সেম ভাবে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা কত হবে ভাইয়া? সেম সূত্র 2n স্কয়ার, এক্ষেত্রে 2 * n এর মান এখন 4, 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, তাহলে 2 * 16 সমান হচ্ছে 16 × 2 = 32। সো এটা থেকে বুঝলাম আমাদের চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা 32। সো এইভাবে তুমি প্রত্যেকটা শক্তি স্তরে, প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত এটা তুমি বের করতে পারবা। ওটা তুমি কি করতে পারবা? বের করতে পারবা। এবার আমরা এই যে প্রধান শক্তি স্তরের যে ব্যাপারটা আছে, এই প্রধান শক্তি স্তর দিয়ে যদি হচ্ছে আমরা এই ইলেকট্রন বিন্যাস করতে চাই, যেটা আমরা ক্লাস 8-এ শিখছিলাম, তাইলে ইলেকট্রন বিন্যাসটা কেমনে হবে ভাইয়া তোমাকে একটু দেখাই। তো ফার্স্টে মনে করো হচ্ছে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? হাইড্রোজেন মানে কি? এটার প্রোটন সংখ্যা 1। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হবে, দেখো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1। সো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের নিউক্লিয়াস। তো হাইড্রোজেনের এইটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর দিলাম। এটা কি? এখন যেটা দিছি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখন যেটা দিছি এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, আমি হলুদ দিলাম। ঠিক আছে? তো এই যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, ভালো করে বুঝো, হাইড্রোজেনের ইলেকট্রন কটা? একটা, কারণ তার প্রোটন 1। তাহলে এর ইলেকট্রনটা কই হবে? এই যে এখানে হবে। ঠিক আছে? একটা ইলেকট্রন দিলাম, মনে করো এটা হচ্ছে একটা ইলেকট্রন। তো সেম ভাবে আমরা যদি হিলিয়ামের করি, দেখো হিলিয়াম, তো হিলিয়ামের ইলেকট্রন কটা ভাই? হিলিয়ামের ইলেকট্রন 2টা, ভালো করে বুঝো, হিলিয়ামের ইলেকট্রন কটা? 2টা। সো আমি হিলিয়ামের ক্ষেত্রে কি করবো ভাইয়া? হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টা। সো আমরা একটু দেখি এবার হিলিয়াম। তো হিলিয়ামের ইলেকট্রন যে 2টা, হিলিয়ামের ইলেকট্রন 2টা। সো আমরা এই যে তার এই শক্তি স্তরে এখানে একটা দিলাম। ওকে, এরপরে আসবে হচ্ছে আমাদের লিথিয়াম, ভালো করে বুঝো, এরপরে আসবে লিথিয়াম। তো লিথিয়ামের ইলেকট্রন কটা বলো?
লিথিয়ামের ইলেকট্রন কয়টা ভাইয়া? লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে আমরা জানি 3টা, কারণ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এই জিনিসগুলো খেয়াল রাখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এর জন্য তার হচ্ছে ইলেকট্রন 3টা। সো এটা মনে করো তার শক্তি স্তর দিলাম। এবার তার যে 3টা ইলেকট্রন আছে, আমি এই শক্তি স্তরে 3টা ইলেকট্রন দিয়ে দিলাম, আমার কি হবে? হবে না। কেন হবে না বলো? কেন হবে না? কারণ আমরা দেখছি এটা তো লিথিয়ামের নিউক্লিয়াস, ভালো করে বুঝো, এবং এইটা হচ্ছে তার শক্তি স্তর, এটা হচ্ছে অরবিটাল। সো এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, মানে n এর মান 1। এটা কি প্রথম শক্তি স্তর, মানে n এর মান 1, প্রথম প্রধান শক্তি স্তর। আমরা দেখছি প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা মাত্র 2টা। দ্যাট মিনস প্রথম শক্তি স্তরে তুমি 2টার উপরে ইলেকট্রন দিতে পারবে না, কারণ ওই শক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা আছেই মাত্র 2টা। তুমি কেমনে এর বেশি দিবা? তাহলে এই যে লিথিয়াম আছে না, এই লিথিয়ামের 3 নাম্বার ইলেকট্রন আমরা এখানে দিতে পারবো না। এক্ষেত্রে আমাদের নতুন একটা শক্তি স্তর আঁকতে হবে, নতুন একটা শক্তি স্তর আনতে হবে, ঠিক আছে? এজন্য লিথিয়ামের জন্য আমরা নতুন একটা শক্তি স্তর আনবো। কি আনবো ভাইয়া? লিথিয়ামের জন্য নতুন একটা শক্তি স্তর, এই যে আরেকটা শক্তি স্তর আনলাম, আনছি, ভালো করে বুঝো, আরেকটা শক্তি স্তর আনছি। ওকে, এই যে লিথিয়ামের এখন যে শক্তি স্তরটা আনছি, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে আমরা দিতে পারবো না। এই দ্বিতীয় শক্তি স্তরে দেখো আমি হচ্ছে এইটার 3 নাম্বার ইলেকট্রনটা দিলাম, ঠিক আছে? তাইলে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হইলো? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হইলো শুধুমাত্র 1, মানে তার প্রথম শক্তি স্তরে একটা। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হইলো শুধুমাত্র 2, ঠিক আছে? আর লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হইলো, এগুলো আমরা ক্লাস 8-এ শিখছিলাম, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আরো একটা ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ওকে, আরও আমরা স্ট্যান্ডার্ড ভাবে শিখবো। এগুলো জাস্ট আমি তোমাদেরকে বেসিকটা দেখে দিচ্ছি, একদম গুড়ার বেসিক যেটা বলে, একদম মূল বেসিক থেকে পড়াইতেছি। তো সেমভাবে আমরা আরেকটা করি, আরেকটা কোনটা করতে পারি দেখি একটু, এটাকে হচ্ছে বাদ দিই, আমরা এখানে অনেকগুলা করব, তোমাদের একদম বুঝাই ছাড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে ওকে। তো এই যে ব্যাপারগুলা, এগুলো ক্লাস 8-এ আমরা শিখছিলাম। এরপরে মনে করো আমি এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি। তো তোমরা জানো ভাই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা। এগুলো তো জানা উচিত, পারমাণবিক সংখ্যা তো মুখস্থ করছো। তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনও 7টা। ভালো করে বুঝো, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে এই যে নাইট্রোজেনের ইলেকট্রন 7টা না, তাহলে নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এইভাবে এখানে একটা প্রথম শক্তি স্তরে ইলেকট্রন এইভাবে থাকে আর কি, বুঝছো? দুই পাশে 2টা। সো এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো এইভাবে দেখতে সুন্দর লাগে। এখানে একটা দিলাম, ঠিক আছে? এরপরে এর প্রথম শক্তি স্তরে আর ইলেকট্রন দিতে পারবো না, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা, এটা মনে রাখো। তাহলে পরবর্তী যে আরো 5টা ইলেকট্রন, ওইটার জন্য আমাকে আরেকটা শক্তি স্তর রাখতে হবে। কি করতে হবে? আরেকটা শক্তি স্তর রাখতে হবে। যে আমি আরেকটা শক্তি স্তর রাখলাম। এইবার এই যে দ্বিতীয় শক্তি স্তরটা আছে না ভাইয়া, এটাতে কিন্তু আমি ইলেকট্রন দিতে পারবো। এইবার নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? আর বাকি কয়টা আছে দেখো, টোটাল আছে 7টা, আমি 2টা দিয়ে দিছি, বাকি আছে কয়টা? বাকি আছে হচ্ছে তা আরো 5টা। তো এই 5টা ইলেকট্রন কেমনে দিব? এই 5টা ইলেকট্রন হচ্ছে দেখো তোমার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন জুড়ায় অবস্থান করে। তো জুড়ায় মানে কি, যে তুমি 2টা করে দিবা। এখানে 2টা দিলাম, এই যে 2টা ইলেকট্রন দিলাম, আমি সুন্দর করে দেই, এই যে এখানে 2টা ইলেকট্রন দিলাম, এটা একটা ইলেকট্রন, ওকে। সো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ঠিক আছে? তো সেম ভাবে এই যে আমাদের হইলো 4টা, টোটাল দিব 7টা, তাহলে আরো 2টা দিলাম, মনে করো এইখানে এইভাবে জুড়ায় ইলেকট্রন দিবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিছি, নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা, তাহলে 7 নাম্বার ইলেকট্রন আমি এইভাবে দিব। 7 নাম্বার ইলেকট্রনের তো জুড়া নাই, এই যে এইভাবে আছে এইভাবে দিয়ে দিব, ঠিক আছে? বাকিগুলা জুড়ায় দেওয়ার চেষ্টা করবো, শুধুমাত্র প্রথম শক্তি স্তর বাদ দিয়ে বাকি সবগুলাতে ইলেকট্রনগুলা সর্বোচ্চ চেষ্টা করবা জুড়ায় দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এটা থেকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি পাইলাম? নাইট্রোজেনের দেখো প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, 2, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন, দিলে 2,5। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তো এইবারে আসি আমরা একটু আরেকটাতে। মনে করো আমরা আসছিলাম এইখানে কোনটার করতে, আমরা মনে করো এখানে আসলাম হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে। কার? সোডিয়ামের। তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে দেখো, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? সোডিয়ামের ইলেকট্রন কয়টা আগে ওইটা বলো। সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা? 11টা। কেন 11টা? কারণ তার পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামের ইলেকট্রন 11টা কেন বলো? কারণ তার পারমাণবিক সংখ্যা 11, ঠিক আছে? এইবারে আমি তার প্রথম শক্তি স্তরে দিলাম 2টা ইলেকট্রন, কারণ প্রথম শক্তি স্তরে 2টা জায়গা হবে, এই 2টাই দিলাম। তার 11টা ইলেকট্রন আছে, তাইলে বাকি আছে এখনো 9টা। 2টা দিছি, দ্যাট মিন্স বাকি 9টা আছে না? এবার আমি দ্বিতীয় শক্তি স্তর রাখলাম। তো এই দ্বিতীয় শক্তি স্তরে আমি ইলেকট্রন দিব, সো জুড়ায় দিব।
টোটাল 11টা আছে, 2টা দিছি অলরেডি। তাহলে এই যে 3 নাম্বারটা 4 নাম্বারটা এক জোড়া দিলাম, 5 নাম্বারটা 6 নাম্বারটা এক জোড়া দিলাম, 7 নাম্বারটা 8 নাম্বারটা এক জোড়া দিলাম, ভালো করে বুঝো। 9 নাম্বারটা 10 নাম্বারটা এক জোড়ায় দিলাম। তো ইলেকট্রন কয়টা হয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 11টার মধ্যে অলরেডি 10টা দিয়ে দিছি, আর একটা বাকি, আর একটা এখানে দিয়ে দেই। হবে? হবে না। আরেকটা এইভাবে দিলে হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদেরকে বুঝতে হবে যে এখন আমরা আছি 2 নাম্বার শক্তি স্তরে, এখানে n এর মান 2, এখানে n এর মান 2, ভালো করে বুঝো। এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, ঠিক আছে? আমি অন্য কালার দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শক্তি স্তর। তাইলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা আসলো 2টা, সো প্রথম শক্তি স্তরে 2টা বেশি ইলেকট্রন দিতে পারি নাই। দ্বিতীয় শক্তি স্তরে দেখো n এর মান 2 হইলে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন দান ক্ষমতা ছিল কয়টা ভাইয়া? 8টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা ছিল কয়টা? 8টা। তাহলে আমরা এই 2 নাম্বার শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন দিতে পারবো না। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এখানে ফিল আপ হয়ে গেছে। এই যে সোডিয়ামের 11 নাম্বার ইলেকট্রন যেটা, ওইটা হচ্ছে আমরা দ্বিতীয় শক্তি স্তরে দিতে পারবো না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে অলরেডি 8টা পূরণ হয়ে গেছে। এজন্য আমাদের নতুন শক্তি স্তর রাখতে হবে। এই নতুন শক্তি স্তরটা কী হবে? এই নতুন শক্তি স্তরটা হবে এই যে এইটা, এই যে এটা নতুন শক্তি স্তর দিলাম, ঠিক আছে? গেল কইটা হয় নাই? ওকে, এই যে এটা হচ্ছে সোডিয়ামের 3 নাম্বার শক্তি স্তর, এই 3 নাম্বার শক্তি স্তরে গিয়া আরেকটা ইলেকট্রন দিলাম, মনে করে এখানে গিয়ে আরেকটা ইলেকট্রন দিছি, এটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। জিনিসটা কি বুঝাইতে পারছি বলো? তো সেমভাবে মনে করো আমি এখন একটু অন্যটার করি, লাইক আর্গনের করবো, হ্যাঁ আর্গনের বা ক্লোরিনের করি, বা আর্গনেরই করি, আর্গনের ভালো হবে, ঠিক আছে? তো আর্গনের প্রথম শক্তি স্তর এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথমে যেটা দিই এটা কি নিউক্লিয়াস, এটা একটু সাদা দিই, আর শক্তি স্তরগুলো হচ্ছে আমি হলুদ কালার দিয়ে দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে প্রথম শক্তি স্তর দিলাম, ঠিক আছে? এরপরে দিব দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে? একটু বড় বড় করে দিই, এগুলো যেহেতু বড় বড় করে দিছি, ওকে। ওকে, আর্গনে কয়টা শক্তি স্তর হবে? আমি আগে যে দিয়ে দিলাম, দেখো আর্গনে 18টা ইলেকট্রন আছে, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা 18, এই যে আমি 2টা ইলেকট্রন দিলাম। তো বাকি এই শক্তি স্তরে দিতে পারবো 8টা, এই যে 8টা দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে 8টার বেশি দিতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানে আমার কয়টা ইলেকট্রন হইলো টোটাল? এখানে ইলেকট্রন হচ্ছে কয়টা? দেখো এখানে 2টা, এখানে 8টা, টোটাল 10টা দিয়ে দিছি। তাহলে বাকি 8টা দিতে হবে এই শক্তি স্তরে, ঠিক আছে? বাকি 8টা দিতে হবে এই শক্তি স্তরে। তো এই শক্তি স্তরে আমরা দেওয়া শুরু করি, দেখো আরও 8টা আছে, এই যে এইভাবে জুড়ে জুড়ে দিয়ে দিই, ঠিক আছে? জুড়ে জুড়ে দিয়ে দিই, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে জুড়ে জুড়ে দিয়ে দিলাম। এখন দেখো আর্গনে ইলেকট্রন কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা। তো আমি অলরেডি 18টা ইলেকট্রন দিয়ে দিছি। এখানে কয়টা ইলেকট্রন দিয়ে দিছি ভাইয়া? 18টা ইলেকট্রন দিয়ে দিছি। দ্যাট মিনস আর্গনের 18টা ইলেকট্রন ফিল আপ। তো এই যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, তাইলে এখনও দেখো এই আর্গনের ইলেকট্রন বিন্যাসটা কী হবে? প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, তৃতীয় প্রধান শক্তি স্তরের ইলেকট্রন আছে আরও 8টা। দ্যাট মিনস এইটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এরপরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হওয়া উচিত ছিল? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে তার একটা মাত্র ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এখানে এইটা হইতে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এরপরে আসো আমি একটা দেখাই পটাশিয়াম। এটাতে একটু খেলা শুরু হবে, এইটাতে আমাদের আসল খেলা শুরু হবে এইখানে, ঠিক আছে? দেখো এই যে পটাশিয়াম আছে না ভাইয়া, এই যে পটাশিয়াম, তো এই যে পটাশিয়াম পাইলাম, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে? এটা ফার্স্টে নিউক্লিয়াস দিই আমরা, ওকে। সো এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের নিউক্লিয়াস দিলাম, এটা ছোটো হইতেছে না কেন? এটা মনে করো পটাশিয়ামের নিউক্লিয়াস, তাই ওকে। তো ওকে, সো এইটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, ঠিক আছে? তো পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পটাশিয়ামের ইলেকট্রন কিন্তু 19টা, ভালো করে তো জানো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাইলে এর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা হবে? দেখো আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ইলেকট্রন বিন্যাসে যাব, আগে তোমাদের বেসিকটা শিখে দিতেছি, যেটা এইটা শিখে আসছো, যে কেন আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাস ফলো করি বা কেন কি হয়। তো এরপরে পটাশিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দিতে পারবো আরও 8টা, ঠিক আছে? এগুলো তো জানো। এই যে পটাশিয়ামের কয়টা ইলেকট্রন হইলো? তাইলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা দেওয়ার পর আমার ইলেকট্রন পূর্ণ হইলো 10টা। এইবার তৃতীয় শক্তি স্তরে আমরা দিতে পারবো কয়টা?
আমরা জানি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা। দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা। কি ভাই, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা। ঠিক আছে, তো আমরা এই যে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন দিতাম, বাট পটাশিয়ামের অলরেডি 10টা দিয়ে দিছি, পটাশিয়ামের 19টা ইলেকট্রন, তাহলে 10টা দিয়ে দিছি, বাকি আছে 9টা। তো 9টাকে আমি এইভাবে দিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 7টা 8টা, ঠিক আছে, 9 নাম্বারটা এখানে দিয়ে দিই। বাট এটা ভুল। কেন ভুল? এটা আসলে ঝামেলা। আমাদের তো ঠিকঠাক আছে, আমরা তো আমাদের ঠিকঠাক মতো দিতেছি, যে আমরা জানি এটার 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, এর মধ্যে আমরা 9টা দিছি, প্রবলেম কই? 9টা তো দিতেই পারবো, 18টা ধারণ ক্ষমতা 9টা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। বাট পটাশিয়ামের ক্ষেত্রে এটাতে হয় না। পটাশিয়ামের ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর আঁকা লাগে এবং ওইটাতে গিয়ে একটা ইলেকট্রন দেওয়া লাগে, ওইটাতে গিয়ে একটা ইলেকট্রন দেওয়া লাগে। সো এখন এইটা কেন হয়েছে, এই পটাশিয়াম এটা কেন হয়েছে, এটা ব্যতিক্রম হয়েছে কেন, এটা তো বুঝতে হবে। আমাদের নিয়ম অনুযায়ী আমরা তৃতীয় শক্তি স্তরে কয়টা, এই যে তৃতীয় শক্তি স্তর যেটা আছে ওইটাতে 18টা ইলেকট্রন দিতে পারি, তাহলে 8টা দেওয়ার পরে কেন 9 নাম্বার ইলেকট্রন গিয়ে আমরা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে দিতে হবে? ওইটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে উপশক্তি স্তর, ওইটার জন্য আসতে হবে আধুনিক ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা এবং চতুর্থ শক্তি স্তরে 1টা। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এই যে আর এইগুলো তো জানো, এই একটু হচ্ছে কেতে, এই এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা এন, মানে কে এল এম এন প্রধান শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এইভাবে। যাই হোক, তো এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম এটা বুঝতে হলে আমাদের আধুনিক ইলেকট্রন বিন্যাস বুঝতে হবে। সো আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাসে যাব, এখনই দেখাবো না এটা কেন ব্যতিক্রম হয়েছে, আগে আধুনিক ইলেকট্রন বিন্যাসটা পুরোপুরি বুঝবো এবং যখন এই পটাশিয়াম সলভ করতে যাব তখন দেখাবো যে এটা আসলে কেন ব্যতিক্রম হয়েছে। ভাইকে বুঝাইতে পারছি? ওকে, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে আমরা দেখাবো কেন ব্যতিক্রম হয়েছে, জাস্ট একটু ওয়েট। ওকে, তো এটা গেল। সো এখন দেখলাম যে এটা হচ্ছে আমরা আগে এইভাবে ইলেকট্রন বিন্যাস করতাম। ঠিক আছে, আর ইলেকট্রন বিন্যাস কেন প্রয়োজন মনে রাখবা, ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা একটা ইলেকট্রনের অবস্থান কোন শক্তি স্তরে কত ওইগুলো ঠিকঠাক মতো বের করতে পারি। এটা কি 2n² নিয়মে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস, লাইক ওই যে মনে করো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা 11, লাইক সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম না, ওইটার দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি প্রথম শক্তি স্তরে 2টা, তাহলে এটা হচ্ছে আমাদের কে এর মান। দ্বিতীয় শক্তি স্তরে যে 8টা, এটা হচ্ছে আমাদের কে এল এম এন, এইভাবে শক্তি স্তরগুলো ছিল না, এটা এল শক্তি স্তরের ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের এম শেল বা এম শক্তি স্তরের ইলেকট্রন। ঠিক আছে, তো এই যে কে শক্তি স্তরে 2টা ছিল সোডিয়ামে, এল এ 8টা এবং এম এ ছিল 1টা, এন এ কোনো ইলেকট্রন ছিল না। ঠিক আছে, এইভাবে তুমি দিতে পারো চেক, মানে ওইখানে যেগুলো করছি আর কি ওইগুলো হচ্ছে একটু চোখে তুমি স্থাপন করতা। লাইক পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 19 ছিল, ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা 19 ছিল, তাহলে পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তর বা এল এ ছিল 8টা, তৃতীয় শক্তি স্তর বা এম এ ছিল 8টা এবং চতুর্থ শক্তি স্তরে 1টা গেছিল। এই যে এটা আমরা প্রমাণ পাইছিলাম না, এই যে এখানে কি প্রমাণ পাই না, এই যে প্রমাণ পাইছিলাম দেখো 2881। সো আমরা এইভাবে দিছি, এখানে দেখো 2881 দিছি না, 2881। সো এইগুলো আর কি, নাথিং এলস, এইগুলা এটাই বুঝেছে। এখন আমরা দেখব এই শক্তি স্তর, উপশক্তি স্তর, এই ব্যাপারগুলো একটু দেখব। আধুনিক ইলেকট্রন বিন্যাসের জন্য এগুলা লাগবে। সো এইবার ইলেকট্রনগুলা যে প্রধান শক্তি স্তরেই থাকে শুধুমাত্র তা না, ইলেকট্রনগুলার উপশক্তি স্তরও আছে। শুধুমাত্র যে উপশক্তি স্তর আছে তা না, ওইখান থেকে আমাদের কি বলে ঘূর্ণন, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, এগুলো আছে, অনেকগুলো আছে, তার দেখাবো আস্তে আস্তে। সো দেখো ফার্স্টেই শক্তি স্তর। সো আমরা দেখি প্রধান শক্তি স্তর। ঠিক আছে, প্রধান শক্তি স্তর হচ্ছে এন শক্তি স্তর। ঠিক আছে, প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা হচ্ছে 2n², ভালো করে বুঝো, সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা। এরপরে আসে সহকারী শক্তি স্তর বা উপশক্তি স্তর আর কি। এরপরে কি আসে, উপশক্তি স্তর বা সাবসেল। ঠিক আছে, সো উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তি স্তরে এই যে এলগুলো আছে না, এই এলগুলার মান আছে, এই এলগুলা দেখো এখানে যে আমরা এই এনকে, এই প্রধান শক্তি স্তর এনকে কে এল এম এন এইভাবে দেখছিলাম যে প্রধান শক্তি স্তরগুলা, এটাতে এন এর মান 1, এটাতে এন এর মান 2, এটাতে এন এর মান 3, এইভাবে দেখছিলাম না বুড়ে পরমাণু মডেল থেকে। সেইভাবে উপশক্তি স্তরে যে এল এর মানগুলা আছে এসপিডিএফ, এইভাবে এসপিডিএফ এইভাবে আছে আমাদের এল এর মানগুলা উপশক্তি স্তরে। ঠিক আছে, এবং এখানে এল এইগুলার মানও আছে। এই এস এর মান হচ্ছে ভাইয়া 0, এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, এগুলার মান আছে, ভ্যালু আছে।
ঠিক আছে। এবং এইখানে এই কে এর ক্ষেত্রে কে এর মান ছিল 1, এল এর মান 2, এম এর মান 3 এবং এন এর মান 4 ছিল। বাট সহকারী শক্তি স্তরে কিন্তু এগুলা 0 থেকে শুরু হয়, 0 1 2 3 হয়। এবং সহকারী শক্তি স্তর কি আছে এল, এই এল এগুলা কি রূপে আছে এসপিডিএফ, কি রূপে আছে ভাই এসপিডিএফ। তো এইবার একটা জিনিস বুঝতে হবে, এরপরে এইগুলার আবার আরো অরবিটাল আছে। এই অরবিটালকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, এগুলার আরো অরবিটাল আছে, এগুলা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, এগুলা একটু পরে দেখি। এখন এই প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর নিয়ে একটু আমরা আলোচনা করি। তো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রধান শক্তি স্তরে কি ছিল ভাই 2n², ভালো করে বুঝো। এইটা সহকারী শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা সহকারী শক্তি স্তরে যেগুলো আছে ওইগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2 × 12+1। সহকারী শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি ভাইয়া 2 × 12+1। তাহলে এইটা থেকে আগে আমরা নির্ণয় করি, আচ্ছা নির্ণয় করতে পারবো পরে, এই সূত্রটা মনে রাখি। এখন একটু দেখাই যে কোনটার ক্ষেত্রে কোনটার আমাদের সহকারী শক্তি স্তর আছে। তো এই যে উপশক্তি স্তরগুলা, এই উপশক্তি স্তরগুলার ভ্যালু হচ্ছে 0 থেকে, দেখো 0 থেকে n-1 পর্যন্ত, ভালো করে বুঝাই 0 থেকে n-1 পর্যন্ত। এই উপশক্তি স্তরগুলো কত পর্যন্ত আছে 0 থেকে n-1 পর্যন্ত, উপশক্তি স্তরগুলো আছে 0 থেকে n-1 পর্যন্ত। এই মানটার কথা বলতেছে, n এর সাপেক্ষে 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ভ্যালু। তাইলে আমাদের যদি n এর মান 3 হয়, n এর মান 3 মানে কি আমাদের এম সেল না? তো আমাদের প্রধান শক্তি স্তর যদি 3 নম্বর প্রধান শক্তি স্তর হয় বা n এর মান যদি 3 হয়, তাহলে এক্ষেত্রে এইটার উপশক্তি স্তর কোনগুলো হবে? তো আমরা দেখছি উপশক্তি স্তর হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাইলে উপশক্তি স্তর এল যেটা, এটা হবে 0 থেকে n-1, n এর মানে এখানে 3, তাহলে 3-1 পর্যন্ত। তো 0 থেকে 3-1 মানে কি 0 থেকে 3-1 মানে 2 পর্যন্ত, ভালো করে বুঝো 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত মানে কি বলো 0 1 2, 0 থেকে 2 পর্যন্ত মানে কি 0 1 2 এগুলা বুঝাইতেছে, 0 1 2 এগুলা বুঝাইতেছে, বলো এগুলা বুঝাইতেছে না? অবশ্যই বুঝাইতেছে। কি বুঝাইতেছে? 0 1 2 এগুলা বুঝাইতেছে। তো এই যে আমরা পড়তেছি এই 0 1 2, এই 0 মানে কি 0 মানে হচ্ছে এস, 0 মানে হচ্ছে এস, পি মানে কি ভাইয়া পি মানে হচ্ছে আমাদের সরি এই 1 মানে কি 1 মানে হচ্ছে পি, এই 1 মানে হচ্ছে পি, এবং ডি মানে কি 2 মানে হচ্ছে ডি, এই 2 মানে কি ডি। তো এই যে আমরা পাইলাম এন এর মান 3 হইলে মানে প্রধান শক্তি স্তরে যদি আমার 3 নম্বর প্রধান শক্তি স্তর হয়, তাহলে এইটার উপশক্তি স্তর সে কোনগুলা পাবে 0 থেকে n-1 পর্যন্ত। ওইটা থেকে আমরা কি পেয়েছি দেখো 0 থেকে n-1 মানে এখানে পাইলাম 2, 3 থেকে গেলে কি 2 হয়, তো 0 থেকে 2 পর্যন্ত মানে 0 1 2। ওইটা থেকে আমরা পাইছি 0 এর জন্য এস, 1 এর জন্য পি এবং 2 এর জন্য ডি। তো আমরা বুঝলাম 3 নাম্বার প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর হিসেবে আমাদের এসপিডি থাকবে। লাইক এই 3 নাম্বার শক্তি স্তরটাকে তুমি এইভাবে লিখতে পারবে, আমাদের প্রধান শক্তি স্তর ডিরেক্ট নাম্বার দিয়ে প্রকাশ করে ফেলে, ঠিক আছে। তাহলে এই 3 নাম্বার শক্তি স্তরে তুমি পাবা দেখো 3 এর সাথে এস পাবা একটা, এরপরে 3 এর সাথে এটা তো প্রধান শক্তি স্তর, তাহলে এটার উপশক্তি স্তর একটা পি পাবা, তাহলে 3 পি পাবা, এটার আরেকটা উপশক্তি স্তর ডি আছে, তাহলে তুমি 3 ডিও পাবা। এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ, ঠিক আছে। তো এইভাবে কোনটার উপশক্তি স্তর কোনটা পাবা ওইগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে এইখানে দেখি। তো দেখো আমাদের এন এর মান 1 হইলে, ভালো করে বুঝো এন এর মান 1 হইলে আমাদের এল এর মান কি হবে? এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, এটাই তো শর্ত। তাহলে 0 থেকে n এর মান যদি 1 হয়, তাহলে 1-1 মানে কত 0, দ্যাট মিনস এটা বুঝাইতেছে যে 0 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 1-1 মানে কি 0, তো 0 থেকে 0 পর্যন্ত মানে কি শুধুমাত্র 0 আনসার। শুধুমাত্র 0 মানে কি 0 হচ্ছে এস, এস এর মান হচ্ছে 0, দ্যাট মিনস আমরা n = 1 হইলে প্রধান শক্তি স্তর n = 1 এর জন্য আমরা এখানে উপশক্তি স্তর কি পাবো ভাইয়া? এটা থেকে পাবো শুধু হচ্ছে আমরা 1s কি পাবো বলো? এটা প্রথম শক্তি স্তরের সাথে উপশক্তি স্তর হিসাবে আমরা কি পাবো? শুধুমাত্র এস পাবো। প্রথম বা n = 1 বা প্রথম প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তর হিসেবে কি পাবো? শুধুমাত্র এস পাবো। এটা আমরা এখান থেকেই বুঝছি, ঠিক আছে। তো এটা মুছি, এগুলো তো আমরা দেখলাম এটা ডিটেলসে। এরপরে n এর মান যদি 2 হয়, দেখো n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, তাহলে n এর মান 2 হইলে ওইটা থেকে আমরা l এর মান কি পাবো? উপশক্তি স্তর। দেখো n এর মান যদি 2 হয়, তাইলে আমাদের l হবে এই যে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে n-1, দ্যাট মিনস 0 থেকে n এর মানে এখানে 2-1, দ্যাট মিনস 0 থেকে 2 থেকে গেলে কি 1, তো 0 থেকে 1 পর্যন্ত। তো 0 থেকে 1 পর্যন্ত মানে কি বুঝাইতেছে? 0 আর 1 বুঝাইতেছে। 0 এর জন্য এস এবং 1 এর জন্য পি আমরা ভালো করেই জানি, বুঝছো? 0 এর জন্য এস, 1 এর জন্য পি আমরা জানি না,
এই যে 0 এর জন্য s 1 এর জন্য p গুলা ভাই আগে থেকে লিখে দিছি। তো এই যে আসো n এর মান যদি 2 হয় তাহলে আমরা উপশক্তি স্তর হিসেবে s আর p পাইতেছি, তাহলে n এর মান 2 হইলে আমরা এখানে 2s ও পাবো 2p ও পাবো। জিনিসটা কিভাবে বুঝাইতে পারতেছি, n এর মান যদি 2 হয় তাহলে l হিসেবে s ও পাবো p ও পাবো। প্রধান 2 নম্বর প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর s ও থাকবে p ও থাকবে, তাহলে এখান থেকে পাবো 2s পাবো 2p ও পাবো। ঠিক আছে, এইবারে দেখবো হচ্ছে আমরা n এর মান যদি 3 হয় ওইটার জন্য আমরা কি পাবো। ঠিক আছে, n এর মান যদি 3 হয় তাহলে কি পাবো, দেখো n এর মান যদি 3 হয়, n এর মান 3 হইলে l এর মান কি হবে, l এর মান অলরেডি আমরা এটা দেখে ফেলছি। n এর মান যদি 3 হয় l এর মান হয় 0 1 2, এটা হয় না, এবং এখান থেকে 3s 3p 3d পাই, ডিরেক্ট লিখে ফেলতেছি। এখানে কি পাবো, 3s 3p 3d এটা পাবো, বুঝতেছি আমরা। ওকে, তো এইভাবে এখন আসি হচ্ছে আমরা যদি n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে l বা উপশক্তি স্তর হিসেবে আমরা কি পাবো এগুলো একটু দেখি। ঠিক আছে, ওকে, তো এই যে n এর মান যদি 4 হয় তাহলে n যদি 4 হয় তাহলে l কি হবে এটা দেখার বিষয়। n যদি 4 হয় তাহলে l হবে আমাদের 0 থেকে n - 1, দ্যাট মিনস 4 - 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 - 1 মানে কি, 0 থেকে 4 - 1 মানে 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে আমাদের l এর মান। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মানে কি 0 1 2 3, এইগুলো বুঝাইতেছে না। 0 থেকে 3 পর্যন্ত মান কি 0 1 2 3, তাহলে এই 0 এর জন্য পাবো s, 1 এর জন্য পাবো p, 2 এর জন্য পাবো d এবং 3 এর জন্য পাবো f। উপশক্তি স্তর কি পাবো, এইগুলোই পাবো না। 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f। তাহলে এখান থেকে দেখো আমরা n = 4 বা 4 নাম্বার প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমার উপশক্তি স্তর কোনগুলো আসতেছে, s p d f আসতেছে। দ্যাট মিনস আমরা এখান থেকে 4s পাবো, 4p পাবো, ঠিক আছে, 4s পাবো, 4p পাবো, 4d পাবো এবং 4f পাবো, এগুলা পাবো, এগুলো আমরা উপশক্তি স্তর পাবো। সেইগুলো পাইলাম। এইবার আমরা দেখবো যে এখানে যে SPDF আছে এগুলা কোন উপশক্তি স্তরের মান কত। আমরা দেখবো যে কোন উপশক্তি স্তরের মান কত। ঠিক আছে, কোন উপশক্তি স্তরের মান বলতে কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত। ঠিক আছে, সো আমরা একটু দেখি। আমরা দেখছি উপশক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কোন সূত্র দিয়ে বের করে, SPDF দিয়ে। তো আমরা একটু দেখি SPDF। তো s এর ক্ষেত্রে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কোন সূত্র দিয়ে বের করে, 2 × 12 + 1, এই যে এখানে আমরা লিখছিলাম, মিস্টেক করে এখানে 2 × 12 + 1 দিয়ে বের করে ইলেকট্রন দান ক্ষমতা। তাহলে s এর ক্ষেত্রে দেখো এইটার ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটার ইলেকট্রন ধারণ ক্ষমতা কি বের করতেছি, ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কতটা ইলেকট্রন ধারণ করবে আর কি তার মধ্যে। ওকে, তো এই যে s এর ক্ষেত্রে দেখো, s এর ক্ষেত্রে আমরা দেখি s এর ক্ষেত্রে s এর মান কত, s এর ক্ষেত্রে l এর মান কত। s এর জন্য l এর মান কিন্তু 0, দেখো উপশক্তি স্তর l, তো s এর ক্ষেত্রে কিন্তু এটা মান 0। তো আমরা উপশক্তি স্তরের শক্তি কেমনে হিসাব করি ভাইয়া, 2 × 2l + 1 এটা দিয়ে হিসাব করি। তো এখান থেকে দেখো 2 × 2l + 1 না, তাহলে 2 × l এর মান কত, s এর জন্য l এর মান কত, 0 0 + 1। তো এটা যদি হিসাব করি দেখো এখান থেকে কি আসে, এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের 2 × 2 0 0 আর 1, তাহলে 2 × 1 মানে 2 আসতেছে। দ্যাট মিনস আমরা বুঝলাম যে s এর ক্ষেত্রে এই যে s আছে না, এটার ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের 2টা। s এ কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা ভাইয়া দেখো, আচ্ছা এগুলো আমি আলাদা লিখি, এখানে হিসাব করতেছি। সো এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সুন্দরভাবে নোট করো ভাইয়া, জীবনে আর এই চ্যাপ্টারে ভুল হবে না। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা আমরা পড়তেছি। ঠিক আছে, সো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। সো s এর ক্ষেত্রে s এ কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, s এর ক্ষেত্রে s এ 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে। এরপরে p এর ক্ষেত্রে কয়টা, p এর ক্ষেত্রে দেখো আমরা সেম 2 × 12 + 1 সূত্র না, তাহলে 2 × l এর মান কত, p এর জন্য l এর মান 1, এই যে p এর জন্য l এর মান কত, p এর জন্য l এর মান হচ্ছে 1। ঠিক আছে, +1। তো এটা যদি হিসাব করি, এটা ডিরেক্ট হিসাব করো, 2 × 1 = 2 আর 1 2 × 2 আর 1 3 3 × 2 = 6, p এর ক্ষেত্রে ইলেকট্রন দাম হতে 6টা। তো p এ সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত, 6টা। d তে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত আমরা দেখি, d তে তাহলে 2 × d এর ক্ষেত্রে দেখো l এর মান কত, এই যে 2 × 12 + 1 এটা দিয়ে বের করতেছি। 2 × এই যে l এর মান কত, l এর মান কত d এর ক্ষেত্রে, যে d এর ক্ষেত্রে l এর মান 2,
ঠিক আছে। সো এই মানগুলো ভালোভাবে মনে রাখো। ডি এর ক্ষেত্রে এল এর মান 2, এখানে +1 আছে, তো এটা দেখে পাইতেছি 2 দুগুণা 4 1 5, 5 দুগুণা 10, কি পাইলাম 5 দুগুণা 10 পেলাম আমরা এখানে, কত পাইলাম 5 দুগুণা 10। সো এটা আমরা কিসের জন্য পাইছি, এটা হচ্ছে আমরা পাইছি ডি এর জন্য। তো ডিতে ইলেকট্রন দান ক্ষমতা কয়টা 10টা, ডিতে ইলেকট্রন দান ক্ষমতা 10টা। এরপরে এফ এ আসো, এফ এ ইলেকট্রন দান ক্ষমতা কত 2 ইন্টু এফ এর ক্ষেত্রে এল এর মান কত, এফ এর ক্ষেত্রে এল এর মান 3, তাহলে এখানে 2 ইন্টু এল এর মান কত বসাবো, এল এর মান কত বসাবো 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1, 2 ইন্টু 3 প্লাস 1 প্লাস 1, তো এটা হিসাব করো 3 দুগুণা 6 আর 1 7, 7 দুগুণা 14, দ্যাট মিনস এফ এ আমাদের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা 14টা, এফ এ আমাদের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত 14টা। এই যে আমরা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করব, ঠিক আছে। আচ্ছা, প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর সব ভাইয়া বুঝাই ফেলছি অলরেডি, এখানে স্লাইড আর রাখতেছি না, সব বুঝাই ফেলছি, ঠিক আছে। এই যে প্রধান শক্তি স্তরের সাথে এই যে প্রধান শক্তি স্তরের পরে উপশক্তি স্তর বুঝাই ফেলছি, ঠিক আছে। তো এখানে আর রাখতেছি না এটা, ঠিক আছে। তো এইবারে আসো, আমাদের এখানে বলছে উপশক্তি স্তর অরবিটাল কি একই। আচ্ছা, অরবিটাল একই কি না এইটা কি দেখাবো, এটার আগে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, এটা একটু পরে দেখাই, ঠিক আছে। আচ্ছা, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস 1 থেকে 4 পর্যন্ত, মানে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বলতে এখানে এটা বুঝিতেছে যে আমাদের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসগুলো, ওই যে আমরা কে এল এম এন এর মান অনুসারে যে এইগুলা করছি, এইগুলা এই যে এখানে এটার কথা বুঝাইছে। সো এটা অলরেডি আমরা পড়ে আসছি, সো এটা লাগবে না, আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাসটা শিখবো, ঠিক আছে। ওকে, এটা বাদ দাও, আমরা শিখবো কি আধুনিক ইলেকট্রন বিন্যাস, এই যে আধুনিক ইলেকট্রন বিন্যাস। তো এইবারে আসো, আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বা হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো আমাদের স্টার্ট হবে এইভাবে, আমাদের ভালো করে বুঝো যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন আমাদের কি কি আছে ভালো করে বুঝো, এইভাবে স্টার্ট হবে। ফার্স্টে 1s, ফার্স্ট হচ্ছে 1s এ যাবে, 1s যদি পূর্ণ হয়ে যায় 2s এ যাবে, 2s পূর্ণ হয়ে গেলে 2p তে যাবে, 2p পূর্ণ হয়ে গেলে 3s এ পরে 3p পরে 3d, এইভাবে যাবে আর কি হিসাবটা। বাট এইখানেও ব্যতিক্রম আছে, সামনে এমনিতেই দেখবো। সো আমরা যাই, তো এই যে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে দেখে না, এই যে 1, আমরা প্রথম শক্তি স্তরের প্রথম প্রধান শক্তি স্তরের সহকারী শক্তি স্তর ছিল এস বা উপশক্তি স্তর, এই 1s এ একটা ইলেকট্রন গেছে, এই যে এস এর মধ্যে একটা ইলেকট্রন দিছে, এইভাবে আধুনিক ইলেকট্রন বিন্যাসটা লিখে। এরপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 বা ইলেকট্রনও 2টা, এই যে 1s, হিলিয়ামের 2টা না, এই যে এস এ 2টা আছে। এবারে আসো, হিলিয়ামের পরে যাব হচ্ছে আমরা লিথিয়ামের 3টা। সো লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি এখানে 1s3 দিব, ভালো করে বুঝো, 1s3 দিতে পারবো না, কেন? কারণ ফার্স্টে আমরা জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা 2টা, আমরা একটু আগেই পড়ে আসছি যে এস উপশক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা কয়টা 2টা, পি উপশক্তি স্তরে 6টা, এগুলো একটু মনে রাখো। এস উপশক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা কয়টা 2টা, তাহলে আমরা এখানে এস এ 2টার বেশি ইলেকট্রন দিতে পারবো না, তাহলে এস থেকে আমাদের যেতে হবে পিতে। এবার আমরা দেখবো যে এই যে 1 আমাদের প্রথম শক্তি স্তরে আছে, এই প্রথম শক্তি স্তরে কি আদৌ পি অরবিটাল আছে, মানে পি আছে। দেখো প্রথম শক্তি স্তরে কি আদৌ পি আছে, উপশক্তি স্তর হিসেবে প্রথম শক্তি স্তরে কি পি আছে? পি নাই। কেন নাই? কারণ দেখো এটা এইভাবে বুঝতে পারবা, এমনিতে আগে পাই নাই। আর আরেকটা জিনিস, আমাদের এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, সাথে এই প্রথম শক্তি স্তরে তো ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, আমরা তো এটাও দেখে আসছি যে এই প্রথম প্রধান শক্তি স্তরে তো ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাহলে এই প্রথম প্রধান শক্তি স্তরে আমরা 2টা ইলেকট্রনের বেশি দিতে পারবো না, এই জন্য এখানে আমরা 1p দিতে পারবো না, ঠিক আছে। এস এর পরে পিতে যায়, সো এখানে 1p দেওয়ার সুযোগ নেই, তাইলে আমাদের কোথায় যাবে এবার 1s এর পরে কোনটা আসবে ভাইয়া? 1s এর পরে দেখো, 1s এর পরে আসবে হচ্ছে আমাদের এটা 2s আসবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে 2s দিব, এই যে আমরা 2s দিলাম, কি দিলাম 2s। তো এই যে 2s টিটা এইবার লিথিয়ামের 3টা ইলেকট্রন না, এই যে 1s2 দিয়েছি, তাহলে 2s এ গিয়ে আরেকটা ইলেকট্রন দিলাম। এরপরে লিথিয়ামের পরে আছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে এখান থেকে 1s2, ঠিক আছে, দিলাম, এটা পূর্ণ হয়ে গেছে, তাহলে আরও 2টা ইলেকট্রন বাকি, ওটা 2s2 তে দিলাম। বেরিলিয়ামের পরে বুরন হচ্ছে 5, তাহলে বুরনের ক্ষেত্রে দেখো 1s2 দিলাম, ঠিক আছে। এরপরে 2s, ঠিক আছে, এই যে 2s এ কি এখানে 3 দিতে পারবো? বুরনের তো 5টা, 2টা দিলাম, আরও 3টা দিয়ে দিই এখানে, দিতে পারবো না, কারণ এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তুমি এস এ 2টার বেশি ইলেকট্রন দিতে পারবে না। আগে উপশক্তি স্তর দেখবো, উপশক্তি স্তর ফিল আপ হয়ে যাইতেছে কিনা। এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারবা, এর বেশি দিতে পারবা না।
তাহলে এস পূর্ণ হয়ে গেছে। এবার বুরনের যে 5 নাম্বার ইলেকট্রন এটা কোনটাতে যাবে? অবশ্যই পিতে যাবে না? এস এর পরে কি আছে? পি আছে, ঠিক আছে। এই যে এস এর পরে পি আছে, এই যে এস এর পরে কি আছে? পি আছে, এই যে 2 এসে কিন্তু আমরা 2p পাই, ঠিক আছে। তো এস এর পরে পি আছে, আমরা পিতে দিব, তাহলে এখানে দিব হচ্ছে আমরা 2p1। ভালো করে বুঝি এখানে 3 এসে কেন যায় নাই, কারণ এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা আছে আমাদের 8টা, আমি দিছি এখানে 2টা, আমি দ্বিতীয় শক্তি স্তরে আরও ইলেকট্রন দিতে পারবো। এসে জায়গা নাই তো কি হয়েছে, 2 নাম্বার যে প্রধান শক্তি স্তর আছে ওইটাতে তো জায়গা আছে, ওইটার আবার উপর শক্তি স্তর 2p আছে, এই জন্য হচ্ছে আমরা এই যে পিতে নিছি, ঠিক আছে। তো সেমভাবে আমি মনে করি নাইট্রোজেন করি, নাইট্রোজেন হচ্ছে 7, ওটার ক্ষেত্রে কী হবে 1s2 2s2 2p কত হবে দেখো, এই দুটা ফিল আপ হয়ে গেছে। তো তাইলে এই যে 4টা হয়েছে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, তাইলে বাকি 3টা ইলেকট্রন যাবে পিতে, এবং পিতে তুমি 6টা ইলেকট্রন দিতে পারবা। পি এর ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, আমরা একটু আগেই বের করে আসছি এগুলো, ঠিক আছে। তো নাইট্রোজেন দিলাম, এরপরে হচ্ছে আমরা দিই মনে করো নিয়ন, ঠিক আছে। তো নিয়নের কত, নিয়নের হচ্ছে 10, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, এগুলো তো তোমরা শিখছো ভালো করে। তো 1s2 দিলাম, 2s2, টোটাল 4টা ইলেকট্রন গেল, বাকি রয়েছে কটা 6টা, কারণ টোটাল তো 10টা, তাহলে এর 2s এর পরে 2p দিতে পারবো। তাহলে বাকি কয়টা ইলেকট্রন রয়েছে দেখো, নিয়নের 10টা ইলেকট্রন আসিল, 4টা দিছি, আরও 6টা বাকি আছে, এই 6টা দিয়ে দিলাম, 6টা দিয়ে দিলাম না, দেখো এই কী করছি 6টা দিয়ে দিছি। তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়নের ব্যাপার শেষ, নিয়নের ব্যাপার শেষ হয়ে গেল। এরপরে আসো নিয়নের পরে আসে সোডিয়াম, এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। সোডিয়াম হচ্ছে 11, তাহলে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে 1s2 2s2, ঠিক আছে, 4টা গেল। এরপরে বাকি রয়েছে কটা, 11 থেকে 4টা গেলে বাকি আছে 7টা, তাহলে ভাইয়া এখানে আমরা 2p7 দিয়ে দিই, হবে? হবে না, কেন হবে না? কারণ পিতে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, এভাবে বুঝে বুঝে দিতে হবে। পিতে 6টা, পিতে 6টার উপরে দিতে পারবো না, তাইলে পিতে দিলাম আমরা 6টা, বাকি আছে কটা দেখো, এখানে 10টা ইলেকট্রন গেছে টোটাল, সোডিয়ামের ছিল 11টা, তাহলে এখন একটা ইলেকট্রন বাকি আছে না? অবশ্যই বাকি আছে। সো ওই একটা ইলেকট্রন তুমি কোথায় দিবা? ওই একটা ইলেকট্রন দেখো, এবার আমরা চেক করব, বা চেক করা দরকার নেই, তুমি যদি জানো যে 2 নাম্বার শক্তি স্তরে 2s2p পাওয়া যায়, তাহলে আমরা ডিরেক্ট 3s-এ চলে যাই, এখানে 3s1 দিয়ে দিলে হয়ে যাবে। বাট আরেকটা জিনিস তুমি নিজেকে স্যাটিসফাই করার জন্য বুঝবা যে এই যে 2 নাম্বার শক্তি স্তর যেটা আছে, এই 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে আমাদের 8টা, 8টা কি পূরণ হয়ে গেছে দেখো, 2 নাম্বারে, এই যে 2 নাম্বারে এখানে 2টা আছে, এখানে 6টা আছে, 8টা পূরণ হয়ে গেছে। তাহলে মিনস 2 নাম্বারে আর ইলেকট্রন দিতে পারবো না। 2 নাম্বার যে প্রধান শক্তি স্তর আছে, প্রধান শক্তি স্তরে 8টার উপরে ইলেকট্রন দিতে পারবো না, কারণ 2 নাম্বার প্রধান শক্তি স্তরে 8টা দান ক্ষমতা, ঠিক আছে। রোজা রমজানের দিন, ওকে অলরেডি 40 মিনিট পড়াই ফেলছি, ভালো। এখন ইলেকট্রন বিন্যাস শুরু করলাম, মানে এত বেসিক সহকারে পড়াইতেছি, জীবনে যাতে সমস্যা না হয়, এটাই হচ্ছে আমাদের বেসিক 2 প্রো কোর্সের কাজ কারবার। এইভাবে আমরা আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস শেষ করব। এরপরে কেমিস্ট্রি 4 পড়ব, কেমিস্ট্রি 5 পড়ব, 6 পড়ব, 7 পড়ব, না 11 পড়ব, যেগুলো দেওয়া আছে সবগুলো পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আরেকটা কথা, আমরা হচ্ছে ওই যে ফিজিক্সও এইভাবে পড়তেছি একদম বেসিক সহকারে। সো যারা আছে 26-27 আসো, এই যে এইটা তো আমাদের কোর্সের ক্লাস, সুতরাং তোমরা এই চ্যাপ্টারটা ফ্রিতে পাবা, বাকিগুলা পেইড। বাকিগুলা ক্লাস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের কোর্সে যুক্ত হতে হবে। কোর্সে যুক্ত হতে হলে এই নাম্বারে মেসেজ দিও 01309270105, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো। না আমাদের ক্লাস বাকি আছে, ওকে। এরপরে দেখো, আমরা জানি 2s2p এর পরে কি আছে, এইভাবে যদি আমরা সহজে বুঝতে চাই, দেখো সহজে যদি বুঝতে চাই তাহলে এইভাবে বুঝবো যে 2s2p এর পরে আর কিছু নাই, 2s2p এর পরে আর কিছু নাই, আমাদের ডিরেক্ট 3s আছে, ইলেকট্রনটা 3s-এ চলে যাবে, ঠিক আছে। 2s2p এর পরে কোথায় চলে যাবে? 3s-এ। তো এই যে সোডিয়ামের 11টা আছে, 10টা হয়েছে, তাহলে বাকি ইলেকট্রনটা 3s-এ যাবে, সেখানে হবে 3s1, এই যে 3s-এ একটা গেছে, এটা আমার হয়ে গেল, ঠিক আছে। বলো বুঝছি? এরপরে আসো, এরপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12 না, তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6, 10টা হইল, তাহলে বাকি দুইটা কোনটাতে যাবে? 3s-এ যাবে, তাহলে 3s2 হইল। এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের 13টা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 না, যেগুলা গ্যাপ যাইতেছে মাঝখানে ওইগুলো তোমরা করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 1s2 2s2 2p6, ঠিক আছে। এরপরে 13টা তো ইলেকট্রন, তাইলে
10টা হয়েছে এখানে, তাইলে এখানে আমি কি 3s 3 দিতে পারবো না, কারণ s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে 2টা, s এর 2টাই দিতে হবে। তাহলে এখানে 12টা হয়েছে, আর একটা ইলেকট্রন বাকি আছে। 3s এর পরে কোথায় যাবে? 3p-তে যাবে। তো এখানে হচ্ছে আমরা 3p-তে দিলাম। তো এখানে একটা জিনিস আমি ফাঁকি দিতেছি সবসময়, 3s এর পরেই যে 3p-তে যাবে, কেন 3p-তে যাবে ওইটার বিশ্লেষণ আছে, ওইটা পরে শিখবো। এই যে 3p1 দিলাম আমরা, ঠিক আছে। তো এই যে আমাদের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। দেখো 2টা 6টা, এখানে 4টা আছে, আর 6টা 10টা 11টা 12 13টা ইলেকট্রন হয়ে গেছে। এইবারে এইভাবে তুমি দিতে থাকো। ক্লোরিন কত? 17। ক্লোরিনেরটা আমরা একটু দেই, 1s2 2s2 2p6 3s2, কটা হয়েছে? অলরেডি 12টা দিছে এখানে, ক্লোরিন 17টা, আরও বাকি আছে 5টা, এই যে 3p5 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ক্লোরিনের পরে আসবে আর্গন। আর্গন কত? আর্গন হচ্ছে 18। আর্গন কত? 18। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস কেমনে পাবো? 1s2 2s2 2p6 3s2। এরপরে দেখো আর্গনের এখানে কয়টা ইলেকট্রন আছে? টোটাল 18টা, আমি দিছি এখানে কয়টা? 12টা দিছি না? তাহলে বাকি যে 6টা ইলেকট্রন এটা 3p6-এ যাবে। এরপরে আসবে পটাশিয়াম। এই যে পটাশিয়াম ব্যতিক্রম ছিল, মনে আছে? এই যে পটাশিয়াম যখন করছিলাম তখন পটাশিয়ামের সে তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন জায়গা ধরার কথা, বাট সে 8টা ইলেকট্রন দিয়ে মানে পরবর্তী ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে গিয়ে দিছিল। এই পটাশিয়াম বেচারা এখানে আসছে, এখানে এইসব পেচ লাগাবে। দেখো 1s2 2s2 2p6 3s2, এরপরে 3p6। তো আমাদের হিসাব অনুযায়ী 3p6-এর পরে কোনটা আসার কথা? দেখো আমাদের হিসাব অনুযায়ী 3p6-এর পরে এই যে 3p এর পরে আমাদের 3d আসার কথা। সো আমরা এখানে দেওয়া উচিত আমাদের 3d, ঠিক আছে, এটাই দেওয়া উচিত না? দেখো 3p এর পরে 3d আসার কথা, সো আমরা 3d দেওয়া উচিত, যে 3d1 দিব এখানে, তার 19 নম্বর ইলেকট্রনটা এখানে দিব, শেষ ইলেকট্রনটা, ঠিক আছে। মানে আমাদের এই 3d1 আমরা দিতে পারবো না। কেন পারবো না? দেখো ফার্স্টে হচ্ছে আমরা তো জানি পি পড়ে গেছে, পিতে 6টা হয়ে গেছে, আমরা 3d-তে যাওয়ার কথা, আমরা 3d দিতে পারবো না। কেন দিতে পারবো না? আরেকটা কথা দেখো, আমাদের নিয়ম অনুযায়ী দেওয়া উচিত, 3s এর পরে আমাদের 3p এর পরে 3d ছিল, ওইটা অনুযায়ী দেওয়া উচিত। আরেকটা জিনিস, এই যে প্রধান শক্তিস্তর 3 নম্বর শক্তিস্তরের ইলেকট্রন এখানে 8টা হয়েছে, 2 আর 6 8টা হয়েছে, তাইলে আমাদের এই 3 নম্বর শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 18টা, আমরা জানি। তাহলে এটাতে 18টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, তাইলে তো আমাদের প্রধান শক্তিস্তর ভরতেছে না, মানে প্রধান শক্তিস্তরের ইলেকট্রন এখনো বাকি আছে, আমরা প্রধান শক্তিস্তরে আরও ইলেকট্রন দিতে পারবো। এখানে 3d আছে, 3d-তেও দিতে পারবো, বাট আমাদের বলতেছে আমরা দিতে পারবো না। এখন কেন দিতে পারবো না? আমাদের বলতেছে যে 3d-তে ইলেকট্রন না গিয়ে সেটা 4s-এ চলে যাবে। দেখো 3d এর পরে কে আছে? 4s-এ আছে, এই 4s-এ চলে যাবে ওরা বলতেছে। এখন ওরা কেন বলতেছে? এটা তো বিশ্লেষণ লাগবে অবশ্যই, তো এটা বিশ্লেষণ আমি দিতেছি। দেখো ওরা বলতেছে 3d-তে না গিয়ে 4s-এ চলে যাবে। 3d-তে না গিয়ে কোথায় চলে যাবে? 4s-এ চলে যাবে। আচ্ছা, ওদেরকে আমি শিখাইতেছি কেন 4s-এ চলে যাবে, এইভাবে কেন বলছে ওরা। দেখো 4s-এ চলে যাবে বলছে, ঠিক আছে। তো আমরা যাই 4s-এ। এইটার ক্ষেত্রে আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আউফবাউ নীতি। কি ভাইয়া? আউফবাউ নীতি। এই আউফবাউ নীতি আমাদের বলতেছে, দেখো এটা হচ্ছে এইভাবে, পটাশিয়াম একটা ব্যতিক্রম, এইভাবে চলে যাবে। সো এটার জন্য শিখতে হবে আমাদের আউফবাউ নীতি। ওকে, সো দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এটাতে যে এইখানে 3p6-এর পরে ইলেকট্রন 3d-তে না গিয়ে কেন 4s-এ গেল, এটাতে ছিলাম তো। আচ্ছা, সো এটা হয় আউফবাউ নীতির জন্য। সো আমরা একটু আউফবাউ নীতিটা দেখি। এই জিনিসটা হয় আউফবাউ নীতির জন্য। সো আউফবাউ নীতি কি? আউফবাউ নীতি হচ্ছে বিজ্ঞানী আউফবাউ, ঠিক আছে। উনি কি বলছে? উনি বলছে যে ইলেকট্রন আগে যে অরবিটালের মান কম, যে শক্তি স্তরের শক্তি কম, ঠিক আছে, ওই শক্তি স্তরে প্রবেশ করবে। ইলেকট্রন আগে যেটার শক্তি কম ওই শক্তি স্তরে প্রবেশ করবে। সো আমরা এখন 3d এবং 4s-এর শক্তি কম্পারিজন করব, যে এই দুইটার মধ্যে আমাদের ইলেকট্রন 3d-তে যাওয়ার কথা ছিল, 3d-তে না গিয়ে কেন 4s-এ গেল। সো এই আমাদের অরবিটালের শক্তি হিসাব করা হয় কি দিয়ে ভাইয়া? অরবিটালের শক্তি হিসাব করা হয় n+l দিয়ে, ঠিক আছে। আমাদের যে এই যে শক্তি স্তরগুলো আছে এগুলা শক্তি হিসাব করা হয় n+l দিয়ে, যেখানে n হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের মান, l হচ্ছে সহকারী শক্তি স্তরের মান। তাইলে এই যে 3d আছে, এই 3d এর শক্তি যদি হিসাব করি, দেখো এখানে n এর মান 3, দিলে 3+, এখানে d এর মান কত ভাইয়া? d কি ভাইয়া? d হচ্ছে l। তো l হিসাবে d এর মান কত এটা আমরা সবাই জানি। l হিসাবে d এর মান কত? spdf ছিল না? spdf। সো এখানে s0 p1 d2 f3 এটা আমরা জানি।
তাহলে এল হিসাবে ডি এর মান 2, তাহলে এখানে 2 বসাও। তাহলে ওইটা থেকে আসতেছে আমাদের 3d এর মান 5, আমাদের 3d এর মান কত আসছে 5 আসছে। এবং আমরা 4s এর শক্তি যদি হিসাব করি তাহলে 4s সমান হবে 4 প্লাস n প্লাস এল, তো সূত্র কি n প্লাস এল, তাহলে দেখো আমরা n প্লাস এল হিসাবেই লিখি n প্লাস এল। তো তুমি এটা ভালো করে বুঝতেছো, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে আমাদের l, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের l। তাহলে আমাদের n এর মান এখানে 4 প্লাস l হিসাবে s আছে, তো s এর মান কত 0, তাহলে 4 প্লাস 0 মানে কত 4। তাহলে এখান থেকে আমরা বুঝলাম দেখো যে 3d এর থেকে 4s এর শক্তি কম, 3d এর থেকে 4s এর শক্তি কম। সো যেইটার শক্তি কম ইলেকট্রন আগে ওইটাতে প্রবেশ করে। এজন্য এই যে আমাদের পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রন যেটা আছে, ঠিক আছে, পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রন যেটা গেল কই, পটাশিয়ামের যে 19 নাম্বার ইলেকট্রন আছে এই 3p এর পরে এটা 3d তে না গিয়ে 4s এ গিয়ে হচ্ছে এটা 4s1 হয়, ঠিক আছে। 3d তে না গিয়ে এটা কই যায়, 3d 0 রাখে এটা হচ্ছে 4s1 হয়ে যায়। কেন হয়েছে জিনিসটা আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে, কেন হয়েছে আফবাউ নীতির জন্য। তো এটা আমরা আরও ডেসক্রাইবলি দেখবো। আবার দেখি পটাশিয়াম 19, আবার দেখি জিনিসটা। সো আমাদের এরকম হওয়া উচিত ছিল 1s2 2s2 2p6 3s2 3p6। তো এখানে হয়েছে 18টা ইলেকট্রন, দেখো 4টা 10টা 12টা 8 6টা 18টা, তাহলে আমাদের 19 নম্বরের ইলেকট্রন কই যাওয়ার কথা 3d তে, ঠিক আছে। এবং আমরা জানি 3 নাম্বার 3d তে যাওয়ার কথা, অথবা এটাও জানি যে এই যে তৃতীয় প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, আমরা অলরেডি 8টা দিচ্ছি, তাহলে পরবর্তী ইলেকট্রন অবশ্যই আমাদের 3 নাম্বার প্রধান শক্তি স্তরে থাকার কথা। বাট এটা এই 3 নাম্বার শক্তি স্তরে না থেকে 4 নাম্বার শক্তি স্তরে 4s এ চলে যায়, শুধুমাত্র এই 4s অরবিটালের শক্তি কম সেই জন্য, ঠিক আছে। এজন্য এই 4s1 হয়, 3d1 না হয়ে 4s1 হয়। সো আশা করি জিনিসটা বুঝছি, এটা আফবাউ নীতির জন্য হয়। এবং এইটার কাহিনীর জন্য দেখো 3p6 এর পরে যে 4s ইলেকট্রন চলে গেছিলো, এজন্য হচ্ছে আমরা এই জিনিসটা ব্যতিক্রম আঁকছিলাম। এই যে এইটাতে আমরা হচ্ছে এইটাতে দেখো এই যে ইয়েটা আছে এটাতে ইলেকট্রন দিতে পারি নাই, ঠিক আছে। এটাতে মনে করো এটার 3 নাম্বার শক্তি স্তরে 18টা ইলেকট্রন দিতে পারি নাই, আমরা 8টা দেওয়ার পরে 9 নাম্বার ইলেকট্রনটা হচ্ছে আমরা 4 নাম্বার শক্তি স্তরে গিয়ে দিচ্ছি, এই যে 2881। তো তুমি দেখো আমরা যখন পটাশিয়ামটা করছি এইটারও ইলেকট্রন বিন্যাস 2881ই হবে। দেখো এই যে প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে যে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 1টা, ঠিক আছে, বুঝছি। এই যে এখানে নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলো প্রধান শক্তি স্তর, SPDF এগুলো হচ্ছে উপশক্তি স্তর, সাবসেল, ঠিক আছে। তো এরপরে আসো আরও দেখি আমরা এখন স্ক্যান্ডিয়ামের দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। আচ্ছা এরপরে ক্যালসিয়াম দেখি, আমরা সবগুলোই দেখি। আচ্ছা ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20, ঠিক আছে। সো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। এরপরে আমরা জানি যে পটাশিয়ামের মতো এটা 3d তে না গিয়ে 4s এ তো চলে যায়, তাহলে এটা কী হবে 4s। তবে এখানে কিন্তু উজ্জ্ব আছে, এখানে একটা জিনিস আছে 3d 0 আছে, মানে এটা আমরা লিখি না, মানে 3d তে কোনো ইলেকট্রন নাই, ডাইরেক্ট একসাথে 4s লিখে ফেলে। সো আমরা 4s2 দিব। এই যে এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন আছে। এরপরে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হিসাব, স্ক্যান্ডিয়াম 21 না, তাহলে এটার ক্ষেত্রে হবে 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে। এরপরে 3p6 4s2। এরপর আমাদের এখন দেখো এখানে 3d 0 আছে, আবার এইখানে আছে আমাদের 4p, ঠিক আছে। তো আমরা ইলেকট্রন 3d তে যাবে নাকি 4p তে যাবে, এখন ইলেকট্রন 3d তে যাবে নাকি 4p তে যাবে, বলো এখন ইলেকট্রন 3d তে যাবে নাকি 4p তে যাবে, ওইটা হচ্ছে আমরা আফবাউ নীতি দ্বারা হিসাব করবো। এখন আমরা দেখবো এই 3d এর শক্তি বেশি না 4p এর শক্তি বেশি। তো 3d এর শক্তি হবে কি n প্লাস এল, তো আমরা এটার শক্তি দিয়েছিলাম n প্লাস এল দিয়ে বের করে, এটার শক্তি বের হয়েছিল 5। এবার 4p এর শক্তি কত আসে দেখো, 4p তে n প্লাস এল যদি করি, n প্লাস এল, n এর মান হচ্ছে এখানে 4 এবং l এর মান হচ্ছে p মানে কত 1, তাহলে l এর মান 1, তাহলে এটার মানও 5 আসতেছে। এবার দুইটার সমান হয়ে গেছে শক্তি। তো শক্তি যদি দুইটার সমান হয়ে যায় তাহলে কাহিনী কী হবে, আফবাউ নীতি অনুসারে শক্তি যদি দুইটার সমান হয়ে যায়, দুইটা অরবিটালের শক্তি যদি সমান হয়ে যায়, তাহলে যেইটার n এর মান কম ওইটাতে ইলেকট্রন আগে ঢুকবে। তাইলে দেখো এই দুইটা শক্তি সমান, বাট এই 4 এর তুলনায় এই 3টা কম, মানে n এর মান প্রধান শক্তি স্তরের মান যেটার কম, যেটার প্রধান শক্তি স্তর আগে, ঠিক আছে, ওইটাতে ইলেকট্রন ঢুকে যাবে। তো দেখো শক্তি সমান হয়ে গেলে যেইটার প্রধান শক্তি স্তরের মান কম ওইটাতে ইলেকট্রন ঢুকে যায়। এজন্য এই যে 4s2 তো পড়ে গেছে, এরপরে আমাদের 4p মানে আমাদের 3d আর 4p দুইটা অপশন সামনে, তো আমাদের 4p তে যাবে না, ইলেকট্রনটা 3d তে ঢুকবে। সো আমরা বরাবরের মতো এখানে 3d দিব, 3d 1 দিব, আর 4s2 তো আমাদের আগে থেকেই আছে, সো 4s2 এখানে থাকবে, ঠিক আছে। এই যে আগে 4s2 মানে বরাট হয়েছে, এরপরে 3d তে আসছে, বুঝছো। সেমভাবে যদি আমি মনে করো স্ক্যান্ডিয়াম ভ্যানেডিয়াম টাইটানিয়াম যদি দিই, টাইটানিয়াম হচ্ছে 23 না, তাহলে এটা কেমনে দিব 1s2 2s2 2p6 3s2 3p6
দেন হচ্ছে 4s2 আগে এইটা 4s পূরণ করতে হবে। সো এখানে হয়েছে কয়টা দেখো 18টা 20টা, এরপরে আরও 3টা না, এই 3টা দেওয়ার জন্য তুমি এখানে দিবা 3d3, এইভাবে হিসাবটা হবে। ঠিক আছে, এরপরে ডিতে ইলেকট্রন দান ক্ষমতা হচ্ছে 10টা। সো ডি যতক্ষণ 10 পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত 4p-তে যাবে না জিনিসটা। এবার আমি আহ্বায়ক নীতির যে এই যে ইলেকট্রনগুলো আছে, যতটা অরবিটাল আছে সবগুলো আমি একটু লিখি, এবং ওইগুলো তুমি কোনটার শক্তি কীভাবে তুমি নির্ণয়, মানে আহ্বায়ক নীতির এটা তো তোমাকে বুঝাইলাম আমি। ঠিক আছে, এইবার একটা কাজ করি, আহ্বায়ক নীতির আমাদের দেখো n=1 এর জন্য কোনটার পরে কোনটাতে ইলেকট্রন যাবে এটা তুমি অন্যভাবে বের করতে পারবা। ফার্স্টে তো আমরা শক্তি হিসাব করি n+l দিয়ে বের করি, তো এটার একটা মজার টেকনিক আছে। দেখো n=1 এর জন্য শুধু হচ্ছে আমরা 1s পাই। ঠিক আছে, এরপরে n=2 এর জন্য n=2 এর জন্য আমরা কি পাইছিলাম, n=2 এর জন্য পাইছিলাম 2s আর 2p, এগুলো তো আর মনে আছে। n=3 এর জন্য আমরা কি পাইছিলাম, n=3 এর জন্য হবে 3s 3p 3d। ঠিক আছে, এবং n=4 এর জন্য কি পাইছিলাম 4s 4p 4d। ঠিক আছে, এবং 4fও পাইছিলাম। আশা করি তোমাদের মনে আছে, আমি ফার্স্টের দিকে এগুলো লিখছিলাম। ঠিক আছে, ওই যে এখানে লিখছিলাম ওই যে 4s 4d 4p 4d পরে 4f, দেখছো এই যে এইগুলোর কথা বলছি। এই যে এরপরে আমরা আসি, কই আসবো, এই যে এখানে আসি। এবার এরপরে দেখো n=5 হলে কীরকম হবে, n=হবে 5s 5p 5d 5f। ঠিক আছে, n=6 এর জন্য কী হবে 6s 6p 6d দেন হচ্ছে 6f। আসলে আমি বলি এগুলো হচ্ছে f এর পরে আর কোনোটা লাগে না, এর জন্য আমরা লিখতেছি না, এতটুকুই লাগে আর কি, f এর পরে আর কোনোটা অ্যাকচুয়ালি লাগে না, বুঝছো, তেমন হচ্ছে লাগে না, বুঝছি। এটা তোমাদের বইয়েই আছে, তোমাদের বইয়েই হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে। কত নাম্বার পৃষ্ঠায় বইয়ের হচ্ছে আহ্বায়ক নীতির যেটা, এটা হচ্ছে তোমার বইয়ের, হ্যাঁ বইয়ে দেওয়া আছে, দেখো বইয়ের হচ্ছে 49 পৃষ্ঠায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে 6d এর পরেও আর ইলেকট্রন লাগে না, সো তুমি রাখতে পারো 6d এর পরে আর মানে হচ্ছে কোনো অরবিটাল লাগে না। তারপরে আমাদের 6f পর্যন্ত আছে, আমি দিয়ে দিই। ঠিক আছে, n=7 হইলে কী হবে 7s 7p 7d 7f, f এর পরে আর উপশক্তি স্তর লাগে না আর কি, বুঝছো, এই জন্য এইগুলো আমরা লিখতেছি না। সো এগুলার দ্বারা কোনটার পরে কোনটা ইলেকট্রন যাবে, দেখো ফার্স্টে 1s এ ইলেকট্রন আসে, এটা দেখলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ইলেকট্রন কোনটাতে আসে, এরপরে দেখো আমাদের ইলেকট্রন আসবে 2s। ঠিক আছে, এরপরে আমাদের ইলেকট্রন যায় 2s এর পরে 2p-তে, 2p এর পরে 3s-এ আসে। ঠিক আছে, এরপরে আমাদের ইলেকট্রন যায় 3p-তে। ঠিক আছে, 3p-তে যায় না, 3p থেকে পরে 4s-এ আসে। ঠিক আছে, এরপরে ইলেকট্রন যায়, দেখো এরপরে যায় হচ্ছে 3d-তে পরে 4p 5s, এই যে আড়াআড়ি ক্রস করবা, তুমি এখানে হিসাব করে দেখবা ফার্স্টে 3d-তে যাবে, এরপরে 4p-তে যাবে, এরপরে 5s-এ যাবে। ঠিক আছে, আমরা এখানে দেখছিলাম দেখো 3p এর পরে ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ চলে আসে, এই যে এই ধারাবাহিকতা থেকে তুমি বুঝতে পারবে, এই যে 3p এর পরে 4s-এ চলে আসছে, 3p এর পরে 4s-এ চলে আসছে। এগুলো আমরা হিসাব করে দেখছিলাম 3p এর শক্তি বেরিয়েছিল 5 এবং 4s এর শক্তি বেরিয়েছিল 4, এজন্য সরি 3d এর শক্তি বেরিয়েছিল কত 5 এবং 4s এর শক্তি বেরিয়েছিল 4, এজন্য 3d-তে 3p এর পরে 3d-তে না গিয়ে 3p এর পর 4s-এ চলে আসে। ঠিক আছে, ওকে, সো এখান থেকে বুঝতে পারবা কোনটা যাবে কোনটা যাবে। এবং এখানে যে দিছি 3d এর পরে দেখো 3d এর পরে এখানে আর একটা অপশন, 3d এর পরে 4p-তে যায়। ঠিক আছে, 4p এর পরে 4d-তে না গিয়ে 5s-এ চলে আসে, 4p-তে গিয়ে 4p এর পরে 4d-তে না গিয়ে 5s-এ চলে আসে। কেন, 4d এর শক্তি কত দেখো 4 + d এর মান 2, তাহলে পেলাম 6। অন্যদিকে 5s এর শক্তি কত 5 + s এর মান হচ্ছে 0, তাহলে এখানে পেলাম 5। সো এটা হচ্ছে 5s এর শক্তি, তাহলে 5s এর শক্তি হচ্ছে 5, 4d এর শক্তি হচ্ছে 6, তাহলে এজন্য 4p এর পরে 4d-তে না গিয়ে 5s-এ চলে আসে। ঠিক আছে, এগুলো তো আমরা বের করা জানি যদিও, তারপরে হচ্ছে আমি এখানে রেখা দিয়ে বুঝিয়ে দিয়েছি, এইভাবে হচ্ছে ইলেকট্রন ঢুকবে। এরপরে এই যে 4d 5p 6s এইভাবে ঢুকবে, এরপরে যাবে 4d-তে, এরপরে 4d এর পরে 4f-এ না গিয়ে 5p-তে যাবে। ঠিক আছে, কারণ 4f এর শক্তি হচ্ছে দেখো 4 + f এর মান 3 7, অন্যদিকে তোমার 5p এর শক্তি কি 5p এর শক্তি হচ্ছে 5 + p এর মান 1, এটা থেকে পাবা 6। তো ইলেকট্রন 6-এ যাবে না 7-এ যাবে, যেটা শক্তি কম ওইটাতে যাবে, এজন্য 4d এর পরে ইলেকট্রন 4f-এ না ঢুকে 5p-তে ঢুকবে। সো এটা হচ্ছে একটা ওয়ে, বাট আমাদের কাছে এই ওয়ে লাগে না, আমরা জাস্ট এইভাবে শক্তিটা হিসাব করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, যাই হোক, এরপরে ইলেকট্রন যাবে এই দিকে, এই যে ওই যে এইভাবে দিয়ে দিবা, জাস্ট কর্নার ক্রস আর কি, কর্নার ক্রস। ঠিক আছে, ওকে, এরপরে কোনটা, এরপরে এইভাবে যায়। ঠিক আছে, ওকে, শেষ।
এরপরে এইগুলো আসলে লাগে না, এতটুকুই থাকে, এগুলো আসলে আমাদের লাগেই না, বাকি যা আছে না এগুলো লাগেই না, এগুলো লাগে না, এটাই হচ্ছে আমাদের দেন হচ্ছে 7s 7p এর পরে আর লাগে না, ঠিক আছে বুঝছি। তো এইভাবে হচ্ছে ঢুকে। সো এখানে যদি 8s থাকতো তাহলে হচ্ছে আমরা 8s দিতাম, যাই হোক এখানে 8s দিতাম, বাট তোমাকে জাস্ট সিরিয়ালটা আমি দেখাই দিলাম, বুঝছো। ওকে, সো এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো ঢুকবে। কারণ তুমি দেখবা আমার এটা ঠিক আছে 5d এর পরে আমাদের 6p আসার কথা, 6p এর পরে 7s আসার কথা, এরপরে এটা শেষ হয়েছে মানে আবার এখান থেকে শুরু হবে। জিনিসটা কীরকম, এই যে ফার্স্টে আমি তোমাকে দেখাই, ফার্স্টে ইলেকট্রন ঢুকবে হচ্ছে এটাতে 1s 1s শেষ, এরপরে এটাতে 2s, এরপরে দেখবা 2s শেষ, এরপরে 2p-তে ঢুকবে, 2p এর পরে 3s-এ ঢুকবে, এরপরে আবার এখানে আসবে 3p-তে ঢুকবে, পরে 4s, এরপরে এখানে 3d 4p 5s, এরপরে 4d-তে, পরে 5p-তে, পরে 6s-এ, 4f 5d 6p 7s, এইভাবে, পরে 5f 6d 7p 8s, এইভাবে আর কি জিনিসটা। তো এইটা আমরা বুঝলাম এইভাবে ঢুকবে, সো এটা মনে রাখো। এখন হচ্ছে আমরা আরেকটা ব্যতিক্রম দেখবো। সো আমরা ওই যে ব্যতিক্রমগুলো অলরেডি পড়ে ফেলতেছি, বুঝছো, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমগুলো পড়ে ফেলতেছি। সো এখন আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাসগুলো করতেছি, বুঝছো। স্লাইডগুলো আর ডিলিট দিয়ে দেখান, অলরেডি এগুলো আমরা করে ফেলছি। ওকে, ওকে, সো এটা গেল টাইটানিয়াম দিছি। এরপরে আসো আমাদের আরেকটা ব্যতিক্রম, ঠিক আছে, এগুলা গেল। এইবার আরেকটা ব্যতিক্রম শিখি আমরা। এইবার এখানের মধ্যে এগুলা তোমাদের হোমওয়ার্ক, এগুলো হচ্ছে তোমরা ইলেকট্রন বিন্যাস এগুলো করে আসবা। পটাশিয়াম, ক্যালসিয়াম, দেন হচ্ছে এম কি বলছে, এম না, এটা আমি ম্যাঙ্গানিজ বলছে, বা ম্যাগনেসিয়াম ধরো, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, কপার, ক্রোমিয়াম, অক্সিজেন, এগুলো ইলেকট্রন বিন্যাস তোমাদের হোমওয়ার্ক, এগুলো করবা, ঠিক আছে, এগুলো তোমরা কইরো, ঠিক আছে। আমি তো যা দেখে দেখাইলাম। এরপরে আমাদের মেইন জিনিস খেলা নেলে এখনও বাকি রয়েছে। সো ব্যতিক্রমের মধ্যে আমরা একটু যাই। ব্যতিক্রমের মধ্যে আমরা ফার্স্টেই হচ্ছে পটাশিয়াম ব্যতিক্রম দেখছিলাম। ব্যতিক্রমের মধ্যে ফার্স্টেই পটাশিয়াম ব্যতিক্রম দেখছিলাম। পটাশিয়াম হচ্ছে 19, এটা 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 3d-তে না গিয়ে 4s1 হয়, এবং এটা কেন ব্যতিক্রম হয় এটা তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এটা কেমনে লিখতে হয় এটা আমি সিকিউতে দেখাই দিব, কেমনে এটার বর্ণনা লিখবে। এখন হচ্ছে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামটা ব্যতিক্রম কেন, দেখো আমরা তোমাকে টাইটানিয়াম পর্যন্ত দেখাইছি, টাইটানিয়ামের 23 আসলো না, 23 পর্যন্ত দেখাইছি। এবার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি। দেখো ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এরকম হওয়া উচিত ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আমাদের 4s-এ যায়, তো 4s2 হইল, 4s2 হইল, দ্যাট মিনস এখানে কয়টা ইলেকট্রন গেছে, দেখো এখানে 18টা আর 2টা 20টা, বাকি রয়েছে 4টা ইলেকট্রন। তাহলে এই 4টা ইলেকট্রন আমাদের এখানে 3d4 আসার কথা। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম। এটা কি, এই যেটা করছি এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, বাট আমরা বাস্তব জীবনে দেখতেছি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে এইভাবে হয় না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এইরকম হয় যে ক্রোমিয়াম 24, এটা হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6, আমরা দেখতেছি যে এটার ইলেকট্রন বিন্যাস এইভাবে দেওয়া 3d5 এবং 4s1, বাট আমাদের স্বাভাবিক হিসাব অনুযায়ী আমাদের এইভাবে হওয়ার কথা, ঠিক আছে। তো আমরা দেখবো এইভাবে না হয়, আমাদের স্বাভাবিক হিসাব অনুযায়ী এইভাবে হওয়ার কথা, বাট আমরা দেখবো যে এইভাবে না হয়ে আমরা এখন দেখবো যে সে এইভাবে না হয়ে ভিন্ন পদ্ধতিতে কেন হয়েছে, এইভাবে না হয় এইভাবে কেন হয়েছে। তো এটার কারণ হচ্ছে সুস্থিতি। দেখো আমাদের এটার কারণ হচ্ছে, দেখো অরবিটাল যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ, অরবিটাল যখন অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকে, ঠিক আছে, পূর্ণ থাকে, তখন সবচেয়ে বেশি সুস্থিতি অর্জন করে, সবচেয়ে বেশি স্থিতিশীলতা তার মধ্যে কাজ করে। অরবিটাল যখন অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তখন সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে সে, ঠিক আছে, সবচেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করে বা সুস্থিতিশীল থাকে, ঠিক আছে। অরবিটাল যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে তখন সে কি থাকে, সবচেয়ে বেশি সুস্থিতিশীল থাকে। সুস্থিতিশীল বানানো হয়েছে কিনা জানি না, তোমরা চেক করো। তো একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ মানে কি, লাইক এই যে পি অরবিটাল, পিতে 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, তাইলে এটা যখন p3 থাকবে তখন এটা অর্ধপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ, ঠিক আছে, বুঝছো। একটা ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টা, এটা যখন d5 থাকবে তখন এটা অর্ধপূর্ণ থাকবে।
এফ অরবিটালে 14টা ইলেকট্রন দান ক্ষমতা, এফ 14 পর্যন্ত হইতে পারে। তাহলে এফ এ যখন আমাদের 60টা ইলেকট্রন থাকবে তখন এটা কি হবে, এটা হবে আমাদের অর্ধপূর্ণ। তাহলে এই যে অর্ধপূর্ণ অবস্থা, এই যেগুলো সেগুলো কি অর্ধপূর্ণ অবস্থা, এগুলো কি অর্ধপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। অথবা আরেকটা হচ্ছে দেখো এইভাবে P6D10 F14, এগুলা কি ভাইয়া, P6D10 F14 এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের পূর্ণ, এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ, এগুলা কি পূর্ণ অরবিটাল, এগুলা কি পূর্ণ অরবিটাল। সো ইলেকট্রন যখন এইভাবে থাকবে P3D5 F7 মানে অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকবে, তখন হচ্ছে তারা সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করবে। এজন্য কি হয়, এজন্য আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে D4 আর 4s2 আছে। তো আমাদের এই যে D4 যেটা, এটা যদি D5 হয়ে যায়, একটা ইলেকট্রন যদি কাছ থেকে নিয়ে আসতে পারে D5 হয়ে যায়, তাহলে সে সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করবে। এজন্য এই D4 কি করে, এই যে 4s2 থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে, সে 3D5 হয়ে যায়, এবং এটা থেকে যেহেতু একটা নিয়ে আসে এজন্য ওইটাতে আর একটা ইলেকট্রন থাকে, 4s1 থাকে, বুঝছো? তো এটা কেন হয়, এটার কারণ হচ্ছে অরবিটাল যখন অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তখন সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করে। এজন্য আমাদের 3D4 কি করে, 4s2 থেকে একটা ইলেকট্রন এনে সে হচ্ছে D5 করে অর্ধপূর্ণ হয় এবং 4s1 হয়ে যায়, ওইটা কারণ ওইটাতে হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে আসছে, তো সো ওইটা একটা ইলেকট্রন কমে যায়, ঠিক আছে? তো এইভাবে সে সুস্থিতিশীলতা অর্জন করার জন্য ক্রোমিয়ামটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সো এটা কেন ব্যতিক্রম, সেই জিনিসটা বুঝতে পারছি। সেম আর একটা ব্যতিক্রম আছে হচ্ছে আমাদের কপার। সেম আর একটা ব্যতিক্রম হচ্ছে কপার। কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম, কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এরকম 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে, 3p6। এরপরে আমাদের ইলেকট্রন জানি 3d-তে না গিয়ে 4s-এ যায়, তো 4s2 হইল। তো 4s2 হওয়ার পরে এখানে ইলেকট্রন কয়টা হয়েছে দেখো, এতটুকু 18 আর 2 20টা, এখানে 29 আছে, দ্যাট মিনস আরও 9টা ইলেকট্রন বাকি, দ্যাট মিনস এখানে 3d9 হওয়ার কথা। বাট আমরা জানি যে আমাদের মৌলের, ঠিক আছে, অরবিটালগুলো যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে সে সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করে। এজন্য কপার কি করে, এই যে কপার কি করে ভাইয়া, কপার ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় যে কপার আমাদের এই যে এতটুকু ঠিকঠাক থাকে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। এরপরে এটা সুস্থিতিশীলতা অর্জন করে ফেলবে, জাস্ট D9টাকে যদি সে D10 করে ফেলে তাহলে তো সে পূর্ণ অরবিটালে পরিণত হয়ে যাবে। সো সে যদি অরবিটালটাকে পূর্ণ করে ফেলতে পারে, তাইলে কি হবে, তাইলে তো তার হচ্ছে সুস্থিতিশীলতা বিসর্জন করে ফেলবে। এজন্য এই 3d9 কি করে, 4s2 থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে এটা 3d10 করে ফেলে, যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আসছে এটা 4s1 হয়ে যায়, ঠিক আছে। আর বাকি সবগুলো ইলেকট্রন বিন্যাস ঠিকঠাক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। সো এটা কেন ব্যতিক্রম, কপার সুস্থিতিশীলতা অর্জনের জন্য, কপার সুস্থিতিশীলতা অর্জনের জন্য 4s2 থেকে একটি ইলেকট্রন 3d9 এনে 3d10 করে, 3d10 মানে পূর্ণ করে, ঠিক আছে। সো কপার কেন ব্যতিক্রম করে, দেখো কপার সুস্থিতিশীলতা অর্জনের জন্য 4s2 থেকে একটা ইলেকট্রন এনে 3d9টাকে 3d10 করে এটাকে পূর্ণ অরবিটালে পরিণত করে, ঠিক আছে। এজন্যই এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তাহলে আমরা ব্যতিক্রম কোনটা পাইলাম, শুধুমাত্র পটাশিয়াম, দেখো পটাশিয়াম ব্যতিক্রম পাইছি, আর পাইছি ক্রোমিয়াম এবং কপার। এই দুইটার ব্যতিক্রমতার কারণ একই, এই দুইটাই হচ্ছে ইলেকট্রন সুস্থিতিশীলতা অর্জনের জন্য ব্যতিক্রমতা দেখায়। দেখো আমরা পাইছি পটাশিয়াম ব্যতিক্রম এবং ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রম। সো ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রমতার কারণ কি, ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রমতার কারণ হচ্ছে ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এই দুইটা কি করে, অরবিটাল অর্ধপূর্ণ অথবা পূর্ণ করার জন্য, ঠিক আছে, অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ অথবা পূর্ণ করার জন্য ব্যতিক্রমতা দেখায়। এবং অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে কি হয়, সুস্থিতিশীল থাকে। সো মেইনলি সে
সুস্থিতিশীলতা অর্জনের জন্য, ঠিক আছে, সুস্থিতিশীল থাকে, সো সে সুস্থিতিশীল হওয়ার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য সে কী করে, অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ করে, এবং এটার জন্য সে ব্যতিক্রমতা দেখায়, ব্যতিক্রম ধর্মী এটার ইলেকট্রন বিন্যাস। আর পটাশিয়াম ব্যতিক্রম কেন, এটা হচ্ছে আউফবাউ নীতি, মানে ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে। এই নীতির জন্য পটাশিয়াম ব্যতিক্রম, এজন্য এই নীতির জন্য হচ্ছে 4s-এ না গিয়ে 3d-তে না গিয়ে 4s-এ যায়, কারণ 4s-এর শক্তি 3d থেকে কম, ঠিক আছে, এজন্য 4s-এ আগে ইলেকট্রন যায়। এবং কেন শক্তি কম এটা n+l দিয়ে ভাইয়া বুঝাইছে। সো এগুলা বর্ণনা করে পরীক্ষায় লিখতে হবে, সো এগুলা সিকিউতে দেখাবো, সমস্যা নাই। এখন জাস্ট জেনে ফেলাম যে এটা কোনটা কীরকম। এবার বাকি যেগুলো আছে এগুলো ইলেকট্রন বিন্যাস পারবা না, অবশ্যই পারবা। আমি একটা তারপরে দেখাই দিতেছি এখানে, এটা তোমাদের দেখাই, মনে করো এখানে দেখাইতে পারি, এখানে একটা দেখাই। লাইক মনে করো আয়রনের ইলেকট্রন বিন্যাস কি, আয়রন স্বাভাবিক, আয়রন হচ্ছে 26, এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে হচ্ছে আমাদের 4s2 হয়, এটা তো 4s2 হইল, তো কয়টা হয়েছে 20টা, এরপরে আরও 6টা বাকি, এটা 3d6 হবে, এটা স্বাভাবিকভাবে যাবে, ঠিক আছে। পরে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে স্বাভাবিক, ম্যাঙ্গানিজ দেখো, ম্যাঙ্গানিজ হচ্ছে 25 না, তা আমাদের ক্রোমিয়ামে দেখছিলাম এরকম ছিল, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আচ্ছা, ম্যাঙ্গানিজ আমরা দেখছিলাম আগেরটাতে ক্রোমিয়ামের শেষে এরকম ছিল 3d5 এবং 4s1। তো ম্যাঙ্গানিজে গিয়ে কী হয়, এটা 3d5ই থাকে, এটা, ঠিক আছে, এবং এটা শেষ ইলেকট্রন হচ্ছে 4s2-তে ঢুকে, মানে এটা 4s2 সে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তো ব্যতিক্রম না, সে স্বাভাবিক নিয়ম মেনে চলে, ক্রোমিয়াম ব্যতিক্রম। সে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কী হয়, 3p6 পরে সে 4s2 করে, 4s2 এর পরে আবার সে তার দেখা যায় এখানে 4s2 মানে কি 20টা ইলেকট্রন হয়ে গেছে, 25টার মধ্যে আরও 5টা বাকি, ওইটা 3d5 করে। সো এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো তোমাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস পারবা। এবার অ্যাডভান্স কয়েকটা ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি, লাইক মনে করো অ্যাডভান্স কয়েকটা দেখাই তোমাদের সুবিধার জন্য আজকে আমরা ইলেকট্রন বিন্যাস পর্যন্তই করবো, ইলেকট্রন বিন্যাস পরে আর পড়বো না। তো মনে করো একটা মৌলর নাম লিখি, যেটা হচ্ছে আর্সেনিক, কথার কথা, মনে করো এখানে লিখলাম হচ্ছে আমি আর্সেনিক, ঠিক আছে, কি লিখলাম আর্সেনিক হচ্ছে ভাইয়া 33। তো এটা ইলেকট্রন বিন্যাস কী হবে, ফার্স্ট হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, এতটুকু তো হয়েছে। এতটুকু মানে কি, এতটুকু হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস, দেখো এতটুকু থাকে, 18টা না, তো এটাকে তুমি এইভাবে আর্গনও লিখে ফেলতে পারো, যে এতটুকু হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এইটা হয়েছে, এরপরে সে হচ্ছে 4s2-তে যায়, 4s2 পূরণ করে, কয়টা হয়েছে 20টা, এরপরে আসে 3d-তে, সো এটাকে 3d10 করে, 3d10 পূরণ হয়ে গেল। তো এখানে কয়টা হয়েছে 30টা হয়েছে, দ্যাট মিনস আরও 3টা বাকি, আরও 3টা কই, 3d এর পরে ইলেকট্রন কোনটাতে যাবে, দেখো এখানে দেওয়া আছে 3d এর পরে ইলেকট্রন কোনটাতে যাবে, দেখো 3d এর পরে ইলেকট্রন কোনটাতে যাবে, 3d এর পরে ইলেকট্রন 4p-তে যায়, ঠিক আছে, 4p-তে যায়। এটা এখান থেকেও দেখতে পারবো, বাট আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী বুঝতেছি। এখানে 3d এর পরে দেখো, এখানে 3d এর পরে যে এখানে আমাদের 3d এর পরে 4s2 আছে, তো 3d এর পরে তো 3f এখানে আসে না, আমাদের 4s এর পরে 4d আসে, এরপরে আসে 4f, এরপরে আসে 5s। সো এইগুলোর মধ্যে তুলনা করবে যে কোনটার শক্তি কম, সো এগুলো আমাদের হিসাব করে দেখবা যে 4d এর শক্তি কম ঘুরে ফিরে, 4d না তো 4p, 4s এর পরে 4p আছে, 4s এর পরে কি আছে 4p আছে, 4d আছে, 4f আছে, এরপরে আশেপাশে 5s আছে। তো তুমি হচ্ছে ওই যে ভাইয়া একটা ড্র দেখাইছি যে এরো চিহ্ন দিয়ে, ওইটা দেখলেই বুঝতে পারবা কোনটার পরে কোনটাতে যাবে। দেখো আমরা দেখতেছি 3d এর পরে 4p-তে ঢুকবে, 4s অলরেডি বরাট হয়ে গেছে, তো 4p-তে ঢুকবে, তো এটা দিয়ে তুমি বুঝতে পারো যে এটা 4p-তে ঢুকবে। অথবা এগুলো আশেপাশের যেগুলো আছে এগুলোর মধ্যে তুমি দেখতে পারো যে কোনটার শক্তি কম। এগুলা শক্তি দেখো 4p এর শক্তি বের হবে 5, হিসাব করে দেখো 4d এর শক্তি বের হবে 4 আর d এর মান 2 6, 4f এর শক্তি বের হবে 7, 5s এর শক্তি বের হবে 5 প্লাস s এর মান 0 মানে 5। তো আমরা দেখতেছি 4p এবং 5s এর শক্তি সমান, বাট আমরা জানি শক্তি সমান হইলেও যেইটার n এর মান কম ওইটাতে ইলেকট্রন আগে ঢুকে, এজন্য 5s এ না ঢুকে 4p-তেই ঢুকবে, ঠিক আছে। তো পরবর্তীটা আমাদের 4p-তেই ঢুকবে, ঠিক আছে। এজন্য পরবর্তীটা 4s2 এর পরে এটা হবে 4p 3 হবে। আর্সেনিক তো এখানে 30টা, এই যে 4p-তে আরও 3টা, 33টা হয়ে গেছে। তো এইভাবে আমরা আরেকটা দেখি, মনে করো ক্রিপ্টন হচ্ছে আমাদের 36।
তো আমরা এতটুকু না লিখে থাকো, এতটুকু না লিখে জাস্ট আর্গন লিখে ফেললে হয়ে যাবে। মানে আমি বুঝাইলাম যে আর্গন পর্যন্ত এতটুকু ইলেকট্রন বিন্যাস লিখে ফেলছে, ঠিক আছে। আর্গন লিখা মানে কি এতটুকু ইলেকট্রন বিন্যাস লিখে ফেলছে, 18টা লিখে ফেলছে, এরপর বাকিটুকু লিখি। এরপরে জানি এই 3p এর পরে 4s এ যায়, আর্গনের পরে 4s2 হয়, এরপরে 3d10 হয়। তো এই যে আমাদের 36টার মধ্যে দেখো আর্গনে 18টা, 2 20টা, 10টা 30টা হয়ে গেছে, তাহলে বাকি 6টা কোথায় ঢুকবে? 3d এর পরে আমরা দেখছি কিসে যায়? 4p তে যায়। 3d এর পরে 4p তে যায়, 4s তো অলরেডি বড়াট হয়ে গেছে, 4p তে যায়। তাহলে এখানে 36টা আছে, এটা 4p6 হইতে পারে। আর একটা অ্যাডভান্স থেকে লাইক মনে করো আমাদের সিলভারে কত? সিলভার হচ্ছে 47। সিলভারেরটা দেখি, সিলভার হচ্ছে আমাদের, এটা আবার ব্যতিক্রম, বুঝছো? সিলভার ব্যতিক্রম, কপারের মতো, তো কপারের নিচে অবস্থিত। এরপরে আমরা অন্যটা দেখি লাইক রুবিডিয়াম আছে না? রুবিডিয়াম হচ্ছে 37, রুবিডিয়াম হচ্ছে 37। তাহলে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে? ফার্স্ট টাইমে আর্গন লিখলাম। এই আর্গন লিখা মানে কি? তুমি এইভাবেও লিখতে পারো, আর্গন লিখছি মানে আমি এতটুকু লিখে ফেলছি, আর্গন লিখছি মানে এতটুকু লিখে ফেলছি। এরপরে এটা 4s2 হয়, আমরা যেইভাবে জানি 4s2 হয়, তো এটা হলো 20টা, এখানে 18টা 20টা, এরপরে 3d10 হয়, হইলো কয়টা? 30টা হয়েছে। এরপরে এটা 4p তে যায়, তো 4p থেকে 4p6 পর্যন্ত দিতে পারবে, 4p7 তো দিতে পারবে না, কারণ পিতে সর্বোচ্চ দান ক্ষমতা 6টা। তাইলে এটাতে এখানে টোটাল 36টা হয়েছে। দেখো 18 আর 2 20 আর 10 30 আর 36, তাহলে 37 নাম্বার ইলেকট্রন কোথায় ঢুকবে? 37 নাম্বার ইলেকট্রন এখানে 4d তে যাবে, 4f এ যাবে নাকি 5s এ যাবে? ওইটার ক্ষেত্রে আমরা দেখছিলাম 4d এর শক্তি 6, n+l দিয়ে বের করে, এটার শক্তি 7, 5s এর শক্তি 5। তো এখান থেকে দেখবা এই সবগুলোর মধ্যে 5s এর শক্তি 4d থেকে কম, 5s এর শক্তি 4d থেকে কম, এজন্য ইলেকট্রন পরবর্তীতে 4d তে না গিয়ে 5s এ যাবে, 4d তে না গিয়ে কই যাবে? 5s এ যাবে। এই যে আমরা দেখে আসি 4d তে না গিয়ে 5s এ যাবে, এবং এটা হচ্ছে আমরা এখান থেকেও দেখতে পারি, এই যে ইলেকট্রন 4d তে না গিয়ে 5s এ যাবে। এই যে 3d লিখছি 4p তে গেছে, 4p শেষ, 4p বড়াটা হয়ে গেছে, এখন কোথায় যাবে? 4d তে না গিয়ে দেখো 4p থেকে ডিরেক্ট সে 5s এ আসতেছে, এই যে 5s এ আসতেছে। তো এখন আমরা কি দিব? এখন হচ্ছে আমরা এটা দিব। আর আমরা কী দিব ভাই? এখন হচ্ছে আমরা এটা দিব। তোমাদেরকে যে কত অ্যাডভান্স জিনিস শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা দিব 4p6, এখন শেষ, এখন দিব হচ্ছে 5s1, শেষ ইলেকট্রনটা 5s এ গেছে, ঠিক আছে। এবার 5s যদি বড়াট হয়ে যায়, আরেকটার ক্ষেত্রে দেখি আমরা জিরকোনিয়াম দেখি, এটা হচ্ছে জিরকোনিয়াম 30। সো এইবারে এটা 40 জিরকোনিয়াম, এটার নাম হচ্ছে জিরকোনিয়াম। সো এইবার দেখো কতটা ইলেকট্রন বিন্যাস দেখাইতেছে। এবার যতটা ইলেকট্রন বিন্যাস আছে সবগুলোই তোমাদের পারার কথা। এবার তোমরা সবগুলোই পারবা ইনশাল্লাহ। পারবা না? অবশ্যই পারবা। তাহলে এখান থেকে দেখো এটা কি আসবে? আর্গন আসলো, ঠিক আছে। এরপরে এখানে পেলাম আমাদের স্বাভাবিক মতো যাই 3d10, 4s2, 4p6, এতটুকু তো আর ঠিক আছে, চেঞ্জ হয় নাই। সো এতটুকু লিখা মানে কতটুকু লিখছি দেখো, আর্গন 18, 18 আর 2 20, 20 আর 10 30, 30 আর 36 লিখে ফেলছি। বাকি আছে ইলেকট্রন আমার কয়টা? বাকি আছে 4টা। সো আমরা দেখছি 4p6 এর পরে 4p6 এর পরে আমাদের 5s এ যায়, তো এখানে 5s2 হইতে পারবে, 5s তো আর 3 দিতে পারবে না, এস এর দান ক্ষমতা 2টা। তো 5s2 লিখা মানে কি আমরা এখানে 38টা লিখে ফেলছি, এবার 40টা আছে, তাহলে বাকি ইলেকট্রনগুলো কোথায় যাবে? 5s এর পরে এখানে 2টা অপশন আছে, 5s এর পরে একটা আছে 4p এর পরে এখানে 4d বাকি রয়েছিল, আবার আরেকটা 5s এর পরে এখানে 5p আছে, ঠিক আছে। তো কোনটাতে যাবে? 5p তে নাকি 4d তে? 4d এর শক্তি দেখো 4 + d এর মান কত? 2, তাহলে 4 + 2 মানে 6। 5p এর শক্তি দেখো 5 + p এর মান 1, এটা থেকেও 6 আসতেছে, তাহলে দুইটা শক্তি সমান হইলে যেটার n এর মান কম ওইটাতে ইলেকট্রন আগে যাবে, এজন্য এখান থেকে 5p তে না গিয়ে 4d তে যাবে। সো এটার পরবর্তী ইলেকট্রন কই যাবে? এটার পরবর্তী ইলেকট্রন যাবে হচ্ছে এই যে, এটার পরবর্তী ইলেকট্রন আমি এখান থেকে দেখাইতেছি, এটার পরবর্তী ইলেকট্রনটা কই যাবে? এই যে এখানে যাবে, এটা 4d হবে, 4d কী হবে ভাই? 4d। আচ্ছা এখানে 5s2 তো ছিল, এরপর পরবর্তীগুলো 4d তে ঢুকবে, মানে 5p তে যাবে না, ঠিক আছে। তো 4d তে যদি ঢুকে, তাহলে 4d তে আমরা অলরেডি 38টা এখানে দিয়ে দিয়েছি, তাহলে 4d তে এই যে 39 40, তার মানে আর 2টা বাকি আছে, এইভাবে হবে। সো আশা করি এখন সবগুলো পারবে, এত অ্যাডভান্সগুলো আসবে না, তোমার 30 পর্যন্ত জিঙ্ক পর্যন্ত সবগুলা যদি ইলেকট্রন বিন্যাস পারো তাইলেই হবে, ঠিক আছে। তো এতটুকু। এবং আরেকটা জিনিস এখানে বাকি রয়েছিল, সেটা হচ্ছে উপশক্তি স্তর ও অরবিটাল কি একই? তোমাদের বইয়ের তত্ত্ব মতে অবশ্যই একই, বাট আসলে না, কারণ উপশক্তি স্তর হচ্ছে এরকম। দেখো উপশক্তি স্তর মানে কি, তোমরা সামনে গেলে পাবা এই যে আমাদের মনে করো এই যে মনে করো 3p অরবিটাল আছে, ঠিক আছে, বা এই যে 2p অরবিটাল আছে, এই যে p অরবিটাল এটা হচ্ছে তোমাদের উপশক্তি স্তর এইটা। বাট এই 2p কে হচ্ছে আমরা আবার এইভাবে লিখতে পারি 2px, 2py, 2pz,
ঠিক আছে, এইভাবে লিখতে পারি। সো এগুলো হচ্ছে এম এর মান, এক্স ওয়াই জেড এগুলো কার মান, এম এর মান। দেখো আমাদের 4টা সংখ্যা দ্বারা আমরা হচ্ছে এগুলো ইন্টারে গেলে হায়ার কনসেপ্ট শিখবা, 4টা সংখ্যা দ্বারা হচ্ছে আমরা একটা মৌলে ইলেকট্রন বিন্যাস বের করি আর কি, 4টা জিনিস দ্বারা। এন এর মান, এটা হচ্ছে পরে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, এরপরে এম, এরপরে হচ্ছে এটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, এরপরে এস এটাকে বলে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার এইগুলা। সো এখানে যে এই এম আছে, এল এর পরে যে এম আছে, এই এমটাই হচ্ছে আমাদের এই যে এইটা এক্স ওয়াই জেড এটা, এবং আমাদের এস পরে আছে এস, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। দ্যাট মিনস পরে আরও একটা টার্ম আছে, ওইগুলো এখন বোঝার দরকার নাই। জাস্ট অরবিটাল এটা মানে এটা কে লিখছে, এটা হচ্ছে যে স্লাইড বানাইছে লিখছে, সেটা ছেলেটার নাম শীতিল, ভালোই জানে, ঠিক আছে। হ্যাঁ, না আমাকে দুইটা আলাদাভাবে দিয়েছে, আমি জাস্ট তোমাদেরকে এটাই পড়াইতাম যে হ্যাঁ অরবিটাল আর শক্তিস্তর কি একই, হ্যাঁ একই, বাট আসলে একই না। কারণ হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে উপশক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর, এবং এইগুলো হচ্ছে অরবিটাল, এইগুলো প্রত্যেকটা অরবিটাল। এই যে উপশক্তি স্তর 2p, তো পি মানে হচ্ছে এই যে পি হচ্ছে এই যে এটাও মনে করো পি, এস মানে হচ্ছে এই যে এটা, এসে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন ঢুকতে পারে। এসে কটা ইলেকট্রন ঢুকতে পারে, দুইটা, একটা এইভাবে ঢুকে আর একটা এইভাবে ঢুকে, উল্টা ঢুকে। এটা হয় উল্টা হয় ওই যে স্পিন কোয়ান্টামের জন্য, এটার জন্য উল্টা হয়। যাই হোক এগুলা পরে দেখবো। এরপরে দেখো এই যে পি আছে না, এটা হচ্ছে পি, পিতে 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, পি এর মধ্যে আবার 3টা পার্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে আমাদের জেড। এইবার কথা হচ্ছে এই এক্স ওয়াই জেড এর মান কি আছে, অবশ্যই আছে। এই যে পি আছে না, দেখো এল এর মান আমরা মনে করা পাইলাম কত, এল এর মান কত পাইছি পি এর ক্ষেত্রে, দেখো পি এর ক্ষেত্রে পি এর জন্য এল এর মান কত হয়, পি এর জন্য এল এর মান কত, এল এর মান 2, পি এর জন্য কি হবে, এল এর মান 2 হয়, ঠিক আছে। পি এর জন্য এল এর মান কত হবে, পি এর জন্য এল এর মান হয় 2, বুঝছি, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে ডি এর জন্য এল এর মান কত হয় 3, এস এর জন্য এল এর মান কত 0, পি এর জন্য এল এর মান 2 হয় না, সরি, পি এর জন্য এল এর মান হয় তোমার ওকে। সো পি এর জন্য এল এর মান হয় 1, ডি এর জন্য এল এর মান হয় 2, এবং এস এর জন্য এল এর মান হয় 0। তো এইগুলা হচ্ছে এইগুলা আসছে আমাদের এল এর মান, ঠিক আছে, এগুলা কার মান, এল এর মান। তো ওইগুলোর জন্য আমাদের এম এরও একটা মান আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার একটা মান আসে, সেটা হচ্ছে এস 0 না, তো এটা হবে +-0, মানে এখানে তো 0, তো 0 +- হয় না, তো এটার -1 আসছে না পি এর মান, তো এটার এম এর মান আসবে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত মানে কি -1 0 1। তো ডি এর মান 2, তাইলে এটার এম এর মান আসবে, দেখো ডি তো 2, তো এটা যদি আমরা অরবিটালের মান বের করতে চাই তাহলে এটার অরবিটালগুলো আসবে -2 -1 0 1 2, এই যে এটার মাইনাস মান থেকে পজিটিভ মান 2, মানে কি -2 থেকে একদম 2 পর্যন্ত যেগুলো আছে সবগুলো, ঠিক আছে। তো এখানে যে দেখো আমাদের P1 এর জন্য যে আমাদের এই -1 0 1 এক্সট্রা আসে, এগুলো এখন বুঝবে না, বোঝার দরকার নেই। এই -1 0 1 আসে না, এই -1 হচ্ছে এটার মান, এটা 0, এটা হচ্ছে 1, ঠিক আছে। এবং এইগুলাতে আবার প্রত্যেকটাতে দুইটা দুইটা করে ইলেকট্রন ঢুকে, এইভাবে টোটাল 6টা ইলেকট্রন হয়, ঠিক আছে। এজন্য এই px py pz এইভাবে যেগুলো থাকবে ওইগুলা মূলত অরবিটাল, বাট এইগুলা তোমাদের বইয়ে এই টপিক নাই, এটা আর অ্যাডভান্স টপিক তোমরা ইন্টারে গেলে শিখবা। আপাতত এতটুকুই শিখছো, এই যে পি ওয়াই জেড সরি পিডিএফ এইগুলো দিয়ে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো শিখছি এতটুকু জানলেই এনাফ। এই যে ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা হবে না, সব স্বাভাবিক। পটাশিয়াম ব্যতিক্রম, কেন ব্যতিক্রম, কারণ 3D এর থেকে 4s এর শক্তি বেশি ছিল, n+l দিয়ে দেখছিলাম, এজন্য যেটাতে শক্তি কম ওইটাতে আগে ঢুকছে, ঠিক আছে। 4s এ এই যে 3D এর 4s এর চেয়ে 3D তে শক্তি বেশি ছিল, 3D তে বেশি শক্তি হওয়ায় 3D তে ঢুকে নাই, 4s এর শক্তি কম, এজন্য 4s এ ঢুকছে। এরপরে আরও দুইটা ব্যতিক্রম দেখছিলাম, ক্রোমিয়াম এবং হচ্ছে কি কপার। এই দুইটা ব্যতিক্রম হওয়ার কারণ কি, এই দুইটার ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে সুস্থিতিশীলতা অর্জন করা, ঠিক আছে। এই দুইটার ব্যতিক্রম হওয়ার কারণ কি, সুস্থিতিশীলতা অর্জন করা। ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা 3D4টাকে 3D5 করতে চায়, 3D5 করলে সে অর্ধপূর্ণ হয়ে যায়, এজন্য 3D5 এ আসে, 4s2 থেকে একটা ইলেকট্রন 3D তে আসা 3D4 থেকে 3D5 হয়, এটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। কপারের ক্ষেত্রে কি ভাইয়া, কপারের ক্ষেত্রে দেখো 3D9 ছিল, এটা যদি 3D10 হয়ে যায় তাহলে পূর্ণ হয়ে যায়, এজন্য সে 4s2 থেকে একটা ইলেকট্রন এনে 3D10 করে ফেলে। সো এই দুইটা ব্যতিক্রম, এতটুকু ইলেকট্রন বিন্যাস, এতটুকু পড়লে ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ। এরপরে আইসোটপ, এগুলো আমরা আরেকটা ক্লাসে শিখবো। সো আমরা সেকেন্ড ক্লাসে ফুল ইলেকট্রন বিন্যাসের যাবতীয় গুড়া থেকে আগা পর্যন্ত যা আছে সব ভাইয়া শিখে ফেলছি আশা করি। তো যদি বুঝে থাকো, শিখে থাকো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস দেখো, নেক্সট ক্লাস ঈদের পরে আসবে, এখন আমি বাড়িতে চলে যাব যেহেতু, ঈদের পরে আর ক্লাস রেকর্ড করবো। সো এতটুকুই ছিল, আমরা 2টা লেকচার নিলাম, আরও 2টা লেকচার লাগতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।